এই ছেলে, তুমি আমার রুমে কি করছো? এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যাও বলছি। আপনার সমস্যাটা কি বলবেন আমাকে একটু প্লিজ? নিজের স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানেন না? সভ্যতা, ভদ্রতা কি লোপ পেয়েছে আপনার মাঝে? স্বামী মাই ফুট। আমি তোমাকে কখনো নিজের স্বামী হিসেবে মেনে নেব না। সো জেগে জেগে এসব অবান্তর স্বপ্ন দেখা বন্ধ করো। আজব, জেগে জেগে স্বপ্ন দেখতে যাব কিসের জন্য? যেটা বাস্তব আমি সেটাই বলেছি। আপনি কি ভুলে যাচ্ছেন কিছুক্ষণ আগে আপনি নিজে সুস্থ মস্তিষ্কে নিজের ইচ্ছেতে শরীয়ত মোতাবেক আমাকে বিয়ে করেছেন? শোনো, একদম বেশি কথা বলবা না। পিচ্ছি পিচ্ছির মতো থাকবা। আর রইলো বাকি বিয়ের কথা, সেটা কেন, কোন পরিস্থিতিতে, কিভাবে হয়েছে সেটাও নিশ্চয়ই তোমার মনে আছে। আমি অত কিছু জানি না। যেভাবেই হোক বা যে পরিস্থিতিতেই হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আর আপনি মানেন বা না মানেন, তাতে আমার বা আশেপাশের কারোর কিচ্ছু আসবে যাবে না। ধর্মীয় মোতাবেক এবং আইনত এখন আপনি আমার স্ত্রী। তাই শুধু আপনার রুম কেন, পুরো আপনার উপরে আমার অধিকার বিরাজ করছে। অধিকার? কিসের অধিকার? ভুলে যেও না, আমি কিন্তু বয়সে তোমার বড়। আর সব থেকে বড় কথা, যেখানে আমি এই বিয়েটাই মানি না, সেখানে তোমাকে নিজের স্বামী হিসেবে মেনে নেওয়া তো অসম্ভব। শুধুমাত্র নিজের বাবার পাগলামির শিকার হয়ে আমাকে তোমার মতো একটা পিচ্চিকে বিয়ে করা লাগছে। কিন্তু আমি কখনোই তোমাকে নিজের স্বামী হিসেবে মেনে নিব না। আর নিজেকে স্বামী বলে স্বামীর অধিকারের দাবি নিয়ে দুঃস্বপ্নেও কখনো আমার কাছে এসো না। তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। অহনার এমন অবান্তর কথা শুনে আরিয়ান বেশ বিরক্ত হয়, কিন্তু তারপরও কিচ্ছু বলে না। দেখো, তোমার সাথে এখন বেশি কথা বলতে আমার ভালো লাগছে না। তাই ভদ্র ছেলের মতো যেভাবে আমার রুমে এসেছিলে ঠিক সেইভাবেই রুম থেকে বেরিয়ে যাও। আমার এখন ঘুমের প্রয়োজন, মস্তিষ্ক পুরো বিধ্বস্ত হয়ে আছে আমার। সম্ভব নয়। দেখুন, আপনি যেমন পরিস্থিতির শিকার হয়ে বিয়েটি করেছেন, আমাকেও পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করতে হয়েছে। এবং আপনি যেমন আপনার বাবাকে বাঁচানোর জন্য ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে বিয়ে করেছেন, ঠিক তেমনিভাবে আমাকেও আমার বাবা মায়ের জন্য আপনার মতো একজন বদমেজাজি মেয়ের সঙ্গে রুম শেয়ার করতে হবে। এখন আপনার কথা মতো যদি আমি রুম থেকে বেরিয়ে যাই, তাহলে আশেপাশের লোকে বিভিন্ন রকমের কথা বলবে, যা আমার বাবা মায়ের কানে গেলে তারা কষ্ট পাবে। এটা ভেবে যে আমি তাদের কথা রাখতে গিয়ে হয়তো তোমার মতো একটা মেয়েকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করে দিলাম। তাদের একটা ভুল ডিসিশনের জন্য যে আমার সারাটা জীবন নষ্ট হয়ে গেল, এটা যদি কোনোভাবে তারা বুঝতে পারে, তাহলে তারা কখনোই সহজভাবে মেনে নিতে পারবে না। আর এটা আমি কখনোই চাই না কোনো কিছুর জন্য আমার বাবা মা কষ্ট পাক। আরিয়ান অহনাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অহনাকে পাশ কাটিয়ে ঘরের এক পাশে রাখা সোফায় গিয়ে বসে পড়ে। অহনা আরিয়ানের এমন কাট গলায় উত্তর শুনে আর কিছুই বলতে পারে না, কিন্তু তার চোখে মুখে বিরক্তি আর রাগের ছাপ স্পষ্ট। সে এক প্রকার রাগে কটমট করতে করতে কাবার থেকে কাপড় বের করে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। অহনা পুরো পরিস্থিতির উপরে এতটা পরিমাণে বিরক্ত ছিল যে ওয়াশরুমে যাওয়ার সঙ্গে সঙ্গেই দরজাটা এত জোরে লাগাই যেন আর একটু হলেই দরজাটা ভেঙে যাবে। অহনা ফ্রেশ হয়ে এসে দেখে আরিয়ান অহনার বিছানায় বিপরীতমুখী হয়ে ঘুমিয়ে গেছে। তাই অহনাও আর কিছু না বলে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অহনা, এই অহনা। ভাইয়া, আর একটু ঘুমাই না প্লিজ। জি না ম্যাম, আর একটুও না। আপনি কি ভুলে গিয়েছেন যে আপনার বিয়ে হয়ে গেছে? আজকে আপনাকে শ্বশুরবাড়ি যেতে হবে। অহনার ভাইয়ের কথা শুনে ধপ করে অহনার চোখ খুলে যায়। সে লাফ দিয়ে বিছানায় বসে। ভাইয়া প্লিজ, তুমি বাবাকে একটু বোঝাও না, আমি কখনোই ওই ছেলের সঙ্গে সুখে থাকতে পারবো না। তোমরা কেন বুঝতে চাইছো না বলো তো? আমি তো অন্য কাউকে ভালোবাসি, তোমরা কিভাবে পারলে ওই পিচ্চি ছেলেটার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিতে? অহনা, ভুলে যেও না, আরিয়ান কিন্তু এখন তোমার স্বামী। তাই তুমি ওর সম্পর্কে এভাবে বলতে পারো না। আর তাছাড়া তুমি এখন বিবাহিত, এরপরেও কিভাবে নিজের মুখে অন্য একটা ছেলেকে ভালোবাসার কথা বলতে পারো, যে ছেলে কিনা তোমার ভালোবাসার মূল্য দিতে জানে না? আর তাছাড়া আরিয়ান কিন্তু অনেক ভালো একটা ছেলে, ও তোমাকে অনেক সুখে রাখবে।
কিন্তু ভাইয়া, আমার থেকে বয়সে ছোট একটা ছেলের সঙ্গে কিভাবে আমি নিজেকে মানিয়ে নিব বলতে পারো? ও বয়সে তোমার থেকে ছোট হতে পারে, কিন্তু ভদ্রতা, সভ্যতা আর বুদ্ধিতে তোমার থেকে অনেক এগিয়ে। আর তাছাড়া বোন, আমার আরিয়ান সত্যি অনেক ভালো একটা ছেলে। ও সত্যি তোমাকে অনেক সুখে রাখতে পারবে, দেখে নিও। তুমি তো বলবেই সে তোমার শালা বাবু। সে আমার শালা হওয়ার আগেই তুমি আমার বোন। যাক, এখন ফ্রেশ হয়ে নিচে এসো, সবাই তোমার অপেক্ষায়। আমি নিশ্চয়ই তোমার ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করব না। আচ্ছা ঠিক আছে, তোমাকে এখন আমি আরিয়ানের বিষয়ে কিছুই বলবো না, কিন্তু তুমি নিজেই একদিন এসে বলবে আমরা তোমার জন্য যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা তোমার সিদ্ধান্তের থেকে কয়েক হাজার গুণ ভালো। কিন্তু ভাইয়া, আর কোনো কিন্তু নয়, দ্রুত উঠে ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। অহনার বড় ভাই আইমান অহনাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিচে চলে যায়। অহনা হতাশ চোখে তার ভাইয়ের যাওয়ার দিকে চেয়ে রয়। অহনা ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার বাবা, ভাই আরিয়ান এবং তার বাবা মায়ের সঙ্গে কথা বলছে। মাঝে মাঝে মৃদু হাসির শব্দ পাওয়া যাচ্ছে সেখান থেকে। অহনা এক পলক তার বাবার দিকে দেখে আর মনে মনে ভাবে, মানুষটা কি সুন্দর এমন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বসে আছে, কিন্তু এই মানুষটি গতকাল কি ভয়ঙ্করভাবে তার জীবনটি পরিবর্তন করে দিয়েছে। অহনা একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সেখান থেকে টুকটাক আওয়াজ আসতেছে। তার মা এবং ভাবি সেখানে রান্নার কাজ করছে। এখন তোমার ওঠার সময় হলো? তুমি কি ভুলে যাচ্ছ? এখন তুমি শুধু এ বাড়ির মেয়ে নাও, সাথে অন্য বাড়ির বউ। আমি কি হতে চেয়েছি একবারও কি সেই কোন বাড়ির বউ? তোমরাই তো জোর করে আমাকে কোন এক বাড়ির বউ করেছো। অহনা, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করছো তুমি। বাড়াবাড়ি আমি করছি? আমু, বাড়াবাড়ি তো তোমরা করছো আমার সাথে। অহনা তুমি। আহ আম্মু, ছেড়ে দিন না, ও তো ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। আপনিও তো তার সঙ্গে ছোটদের মতো আচরণ করছেন। আর তাছাড়া আমাদের অহনা কি বাইরে কোথাও যাচ্ছে নাকি? ও তো নিজের এক বাড়ি ছেড়ে আরেক বাড়ি যাচ্ছে। আমার আম্মু তো আগে থেকে অহনাকে অনেক ভালোবাসে, তুমি চিন্তা করো না। তুমি যেমন আমার আম্মুর মেয়েকে নিজের মেয়ের মতো আগলে রেখেছো, ঠিক তেমনই আমার আম্মু দেখো তোমার মেয়েকে কোনো অযত্ন হতে দেবে না। না মা, আমি জানি ও বাড়িতে ওর কোনো অযত্ন হবে না, কিন্তু ওর মধ্যে দিন দিন অভদ্রতা স্বভাব লোপ পাচ্ছে। ছেড়ে দিন আম্মু, ও ছোট মানুষ, কিছুদিন যেতে দিন, ও নিজেই ঠিক হয়ে যাবে। অহনা, তুমি বসার ঘরে যাও, সবাই সেখানে আছে, তাদের সঙ্গে কথা বলো। আমরা এক্ষুনি খাবার দিচ্ছি, তারপর আবার আমাদের বেরোতে হবে। বেরোতে হবে মানে? ও মা, এক রাতেই ভুলে গেলে? গতকাল যে তোমার আমার ভাইটির সঙ্গে বিয়ে হলো, তো আমাদের বাড়ি যেতে হবে না? তোমাকে তো তোমার সংসারটা বুঝে নিতে হবে। বাবা মা আর কয়দিন থাকবে বলো? আমি কোথাও যাব না। আর তাছাড়া ভাবি, বাবা মা না হয় অবুঝ, কিন্তু তুমি কিভাবে তোমারও ইচ্ছে ভাইয়ার সঙ্গে আমার বিয়েটা সমর্থন করছো? তুমি কি ভুলে যাচ্ছ তোমার ভাইয়া আমার কতটা জুনিয়র? আমি কিছুই ভুলি নাই অহনা। আরিয়ান যেমন আমার ভাই, তেমনি তুমিও আমার বোন। তাই তখন সেই পরিস্থিতিতে আমাদের যা ঠিক মনে হয়েছে আমরা সেটাই করেছি। এখন হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু যেদিন তুমি আমার ভাইটিকে বুঝবে এবং জানবে, সেদিন তুমি নিজে আমার ভাইটিকে সব থেকে ভালোবাসবে। কাল্পনিক ভাবনা। সকলেই বসে সকালে নাস্তা করছিল। এমন সময় অহনার বাবা একটু নরম সুরে আরিয়ানের বাবাকে বলল, ভাই সাহেব, মেয়েটা আমার একটু অবুঝ, কিন্তু মনটা অনেক ভালো। আপনারা তো ওকে চেনেন, ও কেমন, তাই যদি একটু ভুল করে থাকে নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দিবেন। ভাই সাহেব, এটা আপনি কেমন কথা বলছেন? অহনা মামনি কি করে আমার মেয়ে নয়? চিন্তা করবেন না আপনি। আপনি যেমন আপনার বাগিচার ফুলকে যত্ন করে আগলে রেখেছেন, বিশ্বাস রাখতে পারেন আপনার বাগিচার ফুলের কোনো অযত্ন আমি হতে দেব না। আমি জানি ভাই সাহেব, এবং আপনাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আর তাছাড়া আরিয়ান বাবা তো লাখে একটা। আরিয়ান বাবা যদি অহনার বয়সে ছোট না হতো, তাহলে অনেক আগেই আমি আমার মেয়ের জন্য আপনার ছেলেকে চাইতাম। কিন্তু যেহেতু অহনা মা আরিয়ান বাবার বয়সে বড়, সেহেতু যদি আমি এমন প্রস্তাব করতাম,
যদি আপনার কিছু মনে করতেন সেজন্য আর সাহস হয়ে ওঠেনি বলার, কিন্তু গতকালকের দুর্ঘটনা আমার মনের একটি ইচ্ছা পূরণ করেছে। তা যে বলেছেন ভাই সাহেব, শুধু আপনি কেন, আমিও অহনা মামনিকে নিজের মেয়ে করার জন্য আগ্রহী ছিলাম, কিন্তু যেহেতু আপনার ছেলেটা আমার মেয়ের ছোট, তাই আমিও বেশ কয়েকবার বলতে যেও কথাটা বলতে পারিনি। কি বলছেন ভাই সাহেব? তাহলে তো সৃষ্টিকর্তা আমাদের দুজনেরই মনের ইচ্ছাটা পূরণ করেছে। সকলে যখন নিজেদের মধ্যে কথা বলা এবং আলোচনায় হাসি ঠাট্টায় ব্যস্ত, ঠিক তখনই অহনা লক্ষ্য করে দেখে তার বিপরীতে বসে থাকা আরিয়ান কেমন একটা নজরে যেন তার দিকে চেয়ে আছে। দৃষ্টিটা কেমন যেন অদ্ভুত লাগলো অহনার কাছে। আরিয়ানের দৃষ্টিতে কিছু তো একটা ছিল যেটা অহনা বুঝতে পারেনি, কিন্তু সে ঠিক অনুভব করেছে অন্য সময় হলে হয়তো অহনার রাগ হতো বা খারাপ লাগতো, কিন্তু এখন কেন যেন তার রাগও হচ্ছে না, অস্বস্তিও হচ্ছে না। অনুভূতিগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। সকালের খাওয়া শেষ করে আস্তে আস্তে সকলে রেডি হয়ে গেল আরিয়ানদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু ঠিক তখনই অহনা আবার বেঁকে বসে। সে গুটি গুটি পায়ে তার বাবার সামনে এগিয়ে যায় এবং তার বাবার হাত ধরে কাতর গলায় বলল, বাবা, তুমি যা চেয়েছিলে তাই তো হয়েছে। আমি তো ওকে বিয়ে করেছি, কিন্তু আমি এখনো বাড়িতে যেতে চাই না। দয়া করে তুমি আর অমত করো না। আমি আমার মাস্টার্স পরীক্ষাটা এখান থেকে দিতে চাই, প্লিজ বাবা। তুমি যখন জোনায়েদকে বিয়ে করতে চেয়েছিলে তখন কি ভেবেছিলে তোমার মাস্টার্স পরীক্ষাটা শেষ হওয়ার পরে তোমার বিয়েটা করা উচিত ছিল? কিন্তু না, তখন তো তুমি বলেছিলে যেহেতু তুমি আর জুনায়েদ একই ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেহেতু তোমার বিয়ের পরে একসাথে ইউনিভার্সিটিতে যাতায়াত করতে পারবে। তাহলে জুনায়েদ যখন তোমাকে ঠকালো এবং তোমার আরিয়ানের সঙ্গে বিয়ে হলো, এখন কেন তুমি বলছো তুমি শ্বশুরবাড়ি না গিয়ে এখানে থেকে মাস্টার্স শেষ করতে চাও? ভুলে যেও না হোনা, আরিয়ানও কিন্তু তোমার ইউনিভার্সিটির স্টুডেন্ট। তাহলে তুমি সেখানে থেকে আরিয়ানের সাথে কেন ইউনিভার্সিটিতে যাতায়াত করতে পারবে না? কিন্তু বাবা, আমি আর জুনায়েদ সহপাঠী ছিলাম, সেহেতু আমাদের সম্পর্কটা লোকসমাজে ঠিক ছিল। কিন্তু তুমি জানো আরিয়ান 1 নয় 2 নয়, পুরো 3 বছরের জুনিয়র আমার। আমি কিভাবে আরিয়ানকে আমার বন্ধু বান্ধবের সঙ্গে নিজের স্বামী বলে পরিচয় দিব? তুমি কি একবারও ভেবে দেখেছো তখন সকলে আমাদের কি নজরে দেখবে? দেখো মামুনি, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে পবিত্র, এটা আল্লাহর তরফ থেকে তৈরি, সেহেতু তুমি আল্লাহর সৃষ্টিকে কিভাবে চক্ষুকটু বলতে পারো? তোমার আর আরিয়ানের সম্পর্কটা যদি অবৈধ হতো তাহলে নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোমাদেরকে একসাথেই বেঁধে দিত না। তোমার বাবা একদমই ঠিক বলেছে মামনি। আল্লাহর নির্দেশনাকে কখনো ছোট করে দেখবে না। তিনি নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। তার পরিকল্পনা উত্তমের জন্যই তোমাকে আর আরিয়ানকে তিনি এক সুতোয় বেঁধে দিয়েছেন। এখন সেই সুতোকে আরও প্রগাঢ় এবং মজবুত করার দায়িত্ব তোমাদের দুজনের। আর আশা করছি আমাদের ওখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। তুমিও তো আমার আরেকটা মেয়ে, অন্য সময় তো আমাকে ছেড়ে থাকতেই পারতে না। এখন শাশুড়ি বলে কি পর করে দিচ্ছ নাকি? অহনা এক চিলতে ফিসেল হেসে আরিয়ানের আম্মুকে হালকা জড়িয়ে ধরে বলল, পর আমি তোমাকে নয়, তুমি আমাকে করে দিচ্ছ আন্টি। তুমি তো আমাকে কখনো তুমি সম্বোধন করনি, তাহলে আজ কেন করতেছো? আমি তোমার বৌমা হই বলে এই সম্পর্ক তোমাকে আমার থেকে আলাদা করে দিবে? সে সম্পর্ক ভার বইব কিভাবে বলো তো? কেউ কাউকে পর করিনি, এখন তো মনে হচ্ছে আমি সকলের পর হয়ে গেছি। মামির সম্পর্ক আরো গাঢ় হয়েছে। এদিকে যে বাবাও দাঁড়িয়েছে, বাবাকে সবাই ভুলে গেছে। মেয়ে, তুমি সকলকে নিজের করলে, তবে আমাকে কেন দূরে ঠেলে দিলে? তোমাকে তো আমার আগে পৃথিবীতে আমি আসতে বলিনি, তাহলে কেন তুমি এলে? আর এলেই যখন, তবে কেন তুমি আমার মনে জায়গা করে নিলে? যখন জায়গা করে নিলে তাহলে কেন এভাবে বিরহের ব্যথা দিচ্ছ বুকে? অহনার বাবা এবং আরিয়ানের বাবা দেশের নামকরা বিজনেসম্যানদের মধ্যে একজন। তাদের ব্যবসায়ী পণ্যের সক্ষতা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। দুজনে ব্যবসায়ী হওয়ায় তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্কের সাথে প্রতিদ্বন্দ্বিতাও ছিল বটে। মাঝে মাঝে দুজনে যখন কোনো বিজনেস মিটিংয়ে অ্যাটেন্ড করতেন, সেখান থেকে তাদের ভালো পরিচিতি বা নিজেদের মধ্যে ভালো সম্পর্ক। মাঝে মাঝে দুজনে যখন পরিবার নিয়ে কোনো ব্যবসায়ী পার্টি বা অনুষ্ঠানে যেতেন, সেখানে অহনার বড় ভাই আইমান এবং আরিয়ানের বড় বোন আরিয়ার পরিচয় হয়।
পরিচয় পাশাপাশি তারা জানতে পারে তারা দুজন একই ইউনিভার্সিটির ভিন্ন দুই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এজন্য নিজেদের মধ্যে পরিচয় না থাকলেও বাবার সূত্রে তাদের মধ্যে ভালো পরিচিতি গড়ে ওঠে এবং আস্তে আস্তে এই পরিচিতি এবং বন্ধুত্ব প্রেমের সম্পর্কে সূত্রপাত করে। দুই পরিবার এই বিষয়টি জানতে পারে এবং তখন তারা হাসি মুখে বিষয়টি মেনে নেয় এবং তাদের সম্মতিতেই দুজনের বিয়ে দেয়। তারপর থেকে আরিয়ানের ও বোনের শ্বশুরবাড়িতে ঘন ঘনই আসা হতো, কারণ আরিয়ান ছোট কিন্তু সে তার আপুকে অনেক ভালোবাসতো। এজন্য আপুর সাথে হঠাৎ দূরত্ব সে মেনে নিতে পারে নাই, মন খারাপ করে থাকতো। এজন্য সে বারবার তার আপুর কাছে চলে আসতো এবং আরিয়াও তার ছোট ভাইকে আরিয়ানকে ভীষণ পছন্দ করত। তাই ভাই বোনের এই মিলন বন্ধন যেন মধুর। আরিয়ান যখন আরিয়ার বাড়িতে আসতো তখন অহনার সাথে তার দেখা হতো, কিন্তু তাদের মধ্যে তেমন খুব একটা ভালো সম্পর্ক কখনোই ছিল না। দুজনই যেন দুই মেরুর। আরিয়ান যেমন শান্তশিষ্ট, অহনা ঠিক ততটাই ডানপিটে এবং দুষ্টু প্রকৃতি ছিল। সে সবসময় আরিয়ানকে বিরক্ত করত, পিচ্ছি পিচ্ছি বলে রাগানোর চেষ্টা করত, কিন্তু সে বারবার আরিয়ান কখনোই তার উস্কানিতে গা ভাসায়নি। সে সবসময় শান্ত এবং নীরব চোখে তা উপেক্ষা করত। অহনা চাইতো আরিয়ানকে বিরক্ত করতে, কিন্তু আরিয়ান বিরক্ত না হয়ে শান্ত থাকতো। এজন্য একসময় অহনা আরিয়ানকে বিরক্ত করা বন্ধ করে দেয়। যখন আরিয়ানকে বিরক্ত করা বন্ধ করে দেয় তখন আরিয়ানের বেশ খারাপ লাগতো। কেন যেন না তার অহনার শূন্যতা কাজ করত। অহনার বিরক্ত করাটা তার মধ্যে ভালো লাগাতো, কিন্তু সে কখনো প্রকাশ করতো না। যখন আরিয়ান আস্তে আস্তে বড় হলো তখন সে আরিয়ার বাড়িতে যাওয়া কমে আসলো। দিন দিন আরিয়ান যেন কেমন বদলে যাচ্ছিল। সে এখন আর আগের মতো কারোর সঙ্গে ঠিকঠাক কথা বলে না, বাইরে যায় না, সবসময় চুপচাপ থাকে, যেন নিজের মধ্যে বন্দি হয়ে গেছে। বারবার শুধু অহনাকে দেখতে ইচ্ছে করে, তার ছোট ছোট দুষ্টামিগুলো দেখতে মন চাই, কিন্তু এখন সে সেসব থেকে বঞ্চিত। একসময় আরিয়ান বুঝতে পারে অহনাকে ছাড়া সে বাঁচতে পারবে না। ওর হাসি, ওর রাগ, ওর উপস্থিতি সব কিছু তার ভালো থাকার জন্য দরকার, কিন্তু অহনা কি কখনো একবারও তাকিয়ে দেখেছে তার দিকে? আরিয়ানের জানা নেই। অহনা মাঝে মাঝে আরিয়ানদের বাড়িতে যেত। ওর সঙ্গে আরিয়ানের বাবা মায়ের সম্পর্কটা ছিল ভীষণ ভালো। ওদের সঙ্গে গল্প করত, হাসতো, রান্নাঘরে বসে চা খেত। দেখলে মনে হতো এ মেয়ে যেন বাইরে কেউ নয়, এই বাড়িরই একজন। আরিয়ান দূর থেকে সব কিছু দেখতো, হাসতো, চুপি চুপি ভাবতো ও যদি জানতো আমি ওকেই নিজের মনে কত গভীরে রেখেছি। অহনা ওর বাবা মায়ের সঙ্গে মিলেমিশে থাকা দেখে আরিয়ান প্রশান্তি পেত, কারণ তার কাছে ওটাই ছিল শান্তির চিহ্ন। অহনা যেন সত্যি তার জীবনের অংশ হয়ে উঠেছে। আরিয়ান, কি এত আকাশ কুসুম ভাবছিস তুই? তোকে কতক্ষণ ধরে রাখছি, কানেই যাচ্ছে না? গাড়িতে বসে চিন্তার জগতে হারিয়েছিল আরিয়ান। আরিয়ার ডাকে চমকে উঠে বুঝলো কল্পনায় ডুবেছিল এতক্ষণ। চারপাশে কি হচ্ছে তার কোনো খেয়ালই ছিল না। না কিছু না আপু, এমনি একটু ক্লান্ত লাগছিল। সত্যি করে বল তো ভাই, কেউ কি কিছু বলেছে তোকে? না তো, হঠাৎ এমন করে জিজ্ঞেস করছিস কেন? জানি না, তবে শোন, অহনা যতই রাগী হোক না কেন তার মনটা ভীষণ নরম। যদি একবার কাউকে মনে জায়গা দেয় তাহলে সে জায়গা সারা জীবনের জন্য বন্দী হয়ে যায়। হয়তো এখন তোকে সে বুঝতে পারছে না, তোকে ঠান্ডা ব্যবহার করছে, কিন্তু ভাই একটু ধৈর্য ধর, ওরও সময় দরকার তোকে বোঝার। কারণ যার সঙ্গে জীবনের স্বপ্ন দেখেছিল হঠাৎ অন্য কাউকে মেনে নেওয়া তো সহজ নয়। তুই ওকে সময় দে, আমি জানি আমার ভাই পারবে ভালোবাসা দিয়ে ওর মন জয় করে নিতে। চিন্তা করিস না আপু, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ওকে নিজের করে নিতে। আরিয়ান আর অহনার বিয়েটা হুট করেই হয়ে গিয়েছিল, তাই দুই পরিবারই পুরোপুরি প্রস্তুত ছিল না। আজ সকাল সকাল তারা রওনা হয়েছে আরিয়ানদের বাড়ির পথে। দুইটা গাড়ি, প্রথমটাই অহনার শ্বশুর শাশুড়ি আর দ্বিতীয়টাই অহনা, আইমান, আরিয়ান আর আরিয়া। আইমান গাড়ি চালাচ্ছে, পাশে আরিয়া, পেছনে ছিটে পাশাপাশি বসে আছে অহনা আর আরিয়ান। অহনা জানালা দিয়ে বাইরে তাকিয়ে, চোখে এক অদ্ভুত শান্ত ভাব। হালকা বাতাসে তার চুলগুলো উঠছে, মুখে একরাশ সরল মায়া, যেটা দেখে বহুবার আরিয়ান হার মেনেছে মনে মনে।
আরিয়ান তাকিয়ে থাকে চুপচাপ গভীরভাবে। ভাবতে ভাবতে সে এতটাই হারিয়ে যায় যে আরিয়ার ডাকও কানে আসে না। হঠাৎ আরিয়া তাকে তার ধ্যান ভাঙিয়ে এবং সে আশেপাশে তাকিয়ে দেখে অহনা এতক্ষণ তার আর আরিয়ানের কথা শুনে আরিয়ানের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। হঠাৎ অহনার এমন শামিত সরল দৃষ্টিতে আরিয়ান কিছুটা অবাক হয়। এরপরে পুরো রাস্তা আরিয়া এবং আইমান নিজেদের মধ্যে টুকটাক কথা বলেছে, কিন্তু আরিয়ান এবং অহনা একটি কথাও কেউ বলেনি। সকলে আরিয়ানদের বাসে আসার পর ভালোভাবে বাড়িতে গুছিয়ে আরিয়া এবং আইমান ফিরে আসে। সব কাজ কাম সেরে রাতে খাবার খেয়ে যখন সবাই সবার রুমে ঘুমাতে যায় তখন বাদে আরেক বিপত্তি। এই পিচ্ছি, তুমি যে বিছানায় ঘুমাতে যাচ্ছ তাহলে আমি ঘুমাবো কোথায়? আরে কি আজব, আপনি কোথায় ঘুমাবেন আমি কি জানি। দেখো, আমি কখনো তোমার সঙ্গে বেড শেয়ার করতে পারবো না। দেখুন, আমি বিছানা ছাড়া ঘুমাতে পারি না, এই জন্য গত রাতে ঠিক মতো ঘুমাতে পারিনি, যার জন্য এখন পর্যন্ত মাথা ব্যথা করছে। গতকালকে ওটা আপনার বাড়ি ছিল জন্য কোনো সিন ক্রিয়েট করিনি, কিন্তু এটা আমার বাড়ি, আমার ঘর, তাই আমি নিশ্চয়ই আপনার জন্য আমি আমার ঘরের নিচে ঘুমাতে পারবো না বা সোফায় ঘুমাতে পারবো। তার মানে তুমি আমাকে বিছানায় ঘুমাতে দিবে না? যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি সোফায় ঘুমাতে পারেন। আমি আবার কখন বললাম আপনাকে বিছানায় ঘুমাতে দেব না? আমি বলেছি আমি নিজে ঘুমাতে পারবো না, আর তাছাড়া আমার বেড অনেক বড়, আপনি চাইলে অন্য পাশে ঘুমাতে পারেন। কি করছো কি? তোমার মাথা ঠিক আছে? আমি তোমার সঙ্গে কখনোই বেড শেয়ার করতে পারবো না। তাহলে আপনি আপনার রাস্তা দেখতে পারেন ম্যাডাম। আরিয়ান কথা শেষ করে কমফোর্টার গায়ে জড়িয়ে আইস করে তার বিছানায় ঘুমিয়ে পড়ে। এদিকে অহনার আরিয়ানের এমন ডোন্ট কেয়ার ভাব দেখে বেশ বিরক্ত হয়। এরপর অহনা আর কোনো উপায় না পেয়ে আরিয়ানের পাশে ফাঁকা জায়গায় শুয়ে পড়ে। এটা লক্ষ্য করে আরিয়ান মুচকি হাসে আর মনে মনে বলে, চিন্তা করো না মেয়ে, ঠিক এইভাবেই আস্তে আস্তে তোমাকে নিজের আয়ত্তে নিয়ে আসবো। আর সেই দিন বেশি দূরে নেই, অনেক কষ্ট দিয়েছো আমাকে, নিজের থেকে দূরে রেখে অনেক জ্বালিয়েছ। আর নয়, এই দূরত্ব আমি খুঁচিয়ে ছাড়বো, কথা দিলাম। এদিকে অহনা এক আকাশ সমান অস্বস্তি নিয়ে আরিয়ানের পাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে যায়। সকালবেলা যখন আরিয়ানের ঘুম ভাঙে তখন সে পাশে লক্ষ্য করে দেখে অহনা তার পাশে নেই। এরপর সে খুব ভালো করে আশপাশটা লক্ষ্য করে। এরপর দেখে ঘরে কোথাও নেই অহনা। হঠাৎ অহনাকে নিজের পাশে না পেয়ে হক চুকিয়ে যায়। এরপর ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসলে সে বুঝতে পারে অহনা ওয়াশরুমে আছে। এরপর সে কিছুটা শান্ত হয়। এদিকে অহনা সবেমাত্র গোসল শেষ করে ভেজা চুলটা টাওয়াল দিয়ে পেঁচিয়ে নিতে নিতে বাইরে এসে ড্রেসিংয়ের সামনে দাঁড়াতেই সামনে ড্রেসিংয়ের আয়না দিয়ে তার ঠিক পেছনে লক্ষ্য করে দেখে আরিয়ান কেমন সন্ধিয়ান দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। আরিয়ানের এমন চাহনি দেখে অহনা কিঞ্চিত ভুরকুচকে পিছন ফিরে আরিয়ানের দিকে তাকিয়ে অবাক ভঙ্গিমায় প্রশ্ন করে, এই পিচ্ছি, কি সমস্যা কি তোমার? কি দেখো এভাবে? আগে কি কখনো মেয়ে দেখো নাই নাকি? আর এভাবে নির্লজ্জের মতো সিনিয়র আপুর দিকে চেয়ে আছো কেন? সরি, আপনি কিঞ্চিত ভুল করেছেন। সিনিয়র আপু নয়, আমি আমার সিনিয়র বউয়ের দিকে চেয়ে আছি। একদম বাজে কথা বলবে না বলে দিলাম। সে না হয় বললাম না, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো। রাতে তো বললেন খুব যে আপনি আমার সঙ্গে বেড শেয়ার করবেন না, কিন্তু আমার যতটুকু মনে পড়ে রাতে তো আমি শুধুমাত্র আপনার সাথে বেড শেয়ার করে ঘুমিয়েছি। সকালে উঠে আপনার গোসল করার মতো কিছু তো আমি করিনি। তাহলে আপনি সকাল সকালে শীতের দিনে গোসল কেন করলেন? এতে যে বাহিরের মানুষ ভাববে আমার নামে কিছু দুষ্টু কথা, যে আমি রাত বেরাতে আমার সিনিয়র বউয়ের সাথে। হায় হায়, বাকিটা বলতে আমার শরম করে। একটা চট দিয়ে দাঁত সবগুলো ফেলে দেবো, ফাজল ছেলে কোথাকার। ভুলে যেও না, আমি কিন্তু তোমার বড় আপু লাগি। তো আমার সঙ্গে এমন বেহায়াপনা কথাবার্তা বললে একটা দাঁতও আর আস্ত থাকবে না। হাই, শুধু বলতে না, আরো অনেক কিছুই করতে পারি। কখনো তো তোমাকে একটা কথাও বলতে শুনি নাই, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সব সময় চুপচাপ থাকতে। কিন্তু তোমার যে পেটে পেটে এত শয়তানি, তা তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আগে ছিলেন সিনিয়র আপু, তাই ভদ্রতা দেখিয়েছি, কিন্তু এখন তো আপনি সিনিয়র বউ, এখন ভদ্রতা দেখালে জীবনে বাপ ডাক শুনতে পারবো না। সরি, এটা করতে পারবো না আমি।
গুণীজনেরা বলেছেন জীবনে উন্নতি করতে হলে তাড়াতাড়ি বাপ ডাক শুনতে হইবে, বুঝিতে পারিয়াছেন? ছি করার কি ছিরি? অহনা আরিয়ানের এমন উদ্ভট কথা শুনে চোখ মুখ খিচে বন্ধ করে বিরক্ত প্রকাশ করে। কিন্তু আরিয়ান অহনার এই কোঁচকানো চেহারা দেখে থমকে যায় কিছু সময়ের জন্য। তার কল্পনার নারী, তার মনের রানী, তার সামনে এমন স্নিগ্ধ রূপে এই বিষয়টা যেন আরিয়ানকে এক বিশাল ঘোরে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। অহনার ভেজা চুল থেকে ঝরতে থাকা মুক্ত দানার মতো পানির ফোঁটা কপাল পেয়ে বুক বারবার নেমে আসছিল। সেখান থেকে নেমে তার গলা পেয়ে যত নিচে নামছিল, আরিয়ান আরও বেশি ঘরের মধ্যে চলে যাচ্ছিল। সে তার নিয়ন্ত্রণ হারিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় এবং আস্তে আস্তে অহনার দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু অহনা এতটাই অন্যমনস্ক ছিল যে আরিয়ান যে তার দিকে ধেয়ে আসছে সে লক্ষ্য করেনি। যখন সে লক্ষ্য করল তখন আরিয়ান অহনার কাছে চলে গিয়েছিল। অহনা যখনই আরিয়ানকে কিছু বলতে যাবে তার আগে আরিয়ান ঘটিয়ে ফেলে একটি অঘটন। হুট করে অহনার কোমর জড়িয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে এবং তার বাম হাত অহনার ডান গালে স্পর্শ করে। সাথে সাথে অহনা শিউরে ওঠে। সে কখনোই আরিয়ানের এতটা কাছে আসেনি এবং আরিয়ান এতটা কাছে চলে আসে সে কী করবে কিছু বুঝতে পারছিল না, বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। আর আরিয়ান অহনাকে কিছু বলার সুযোগ না দিয়েই অহনার ভেজা গলায় নিজের মুখ ডুবিয়ে নাক দিয়ে মুক্তদানার পানিটা শুষে শুষে নিতে থাকে। এবার অহনা নিজেকে সংযত করতে না পেরে আরিয়ানকে নিজে থেকে ছাড়ানোর জন্য বেশ খানিকটা জোরে ধাক্কা দিয়ে দেয় এবং আরিয়ান কিছু বুঝে ওঠার আগে সে অহনার ধাক্কার তাল সামলাতে না পেরে পড়ে যায় এবং আরিয়ান কিছু বুঝে ওঠার আগে সে অহনার দেওয়া ধাক্কাতে তাল সামলাতে না পেরে পড়ে যায় এবং তার পেটের কোণে গিয়ে পড়লে বেডের কোণার সঙ্গে তার কপালে লেগে খানিকটা কপাল কেটে যায় এবং তার ঘোর কেটে যায়। আরিয়ানের ঘোর কেটে যেতে সে বুঝতে পারে সে কি করতে যাচ্ছিল এবং সে অপরাধী ন্যায় মাথা নিচু করে যেন অহনাকে সরি বলতে যাবে অমনি অহনা সজোরে আরিয়ানের গালে জ্বর বসিয়ে দেয়। ছি, তোকে তো আমি ভালো ভাবতাম, কিন্তু তুই তো জঘন্য খারাপ রে। সুযোগ পেয়েছিস কিনা হামলে পড়েছিস। আমার এখন ভাবতে ঘেন্না হচ্ছে, বাবা কেমন করে পারলো তোর মতো একটা পশুর সঙ্গে আমাকে বিয়ে দিতে। ছি, আমার গা গোলাচ্ছে তোর সঙ্গে কথা বলতে। আরিয়ান এখনও অপরাধীর মতো দাঁড়িয়ে রয়েছে। সে আবারও সরি বলতে যাবে তখনই অহনা তাকে আরেকবার ধাক্কা দিয়ে চোখের পানি মুছতে মুছতে বাইরের দিকে এক প্রকার দৌড়ে চলে যায়। আরিয়ান ফ্রেশ হয়ে একেবারে ইউনিভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসে দেখে অহনা বসে আছে এবং তার মা অহনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং তাকে খাইয়ে দিচ্ছে পরম যত্নে। আরিয়ান বেশ কিছু মুহূর্ত উপরে সেরকম থমকে দাঁড়িয়ে তার মা এবং বইয়ের খুনসুটি দেখছিল। এরপর সে আলতো পায়ে ধীরে ধীরে এগিয়ে আসে। আম্মু, ক্ষুধা লাগছে, দ্রুত খেতে দাও। আমাকে আবার ইউনিভার্সিটি যেতে হবে। আজকে অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, কোনোভাবে সেটা মিস দেওয়া যাবে না। হ্যাঁ বাবা, তুই একটু বল, আমি এক্ষুনি তোকে খাবার দিচ্ছি। আরিয়ান একটি চেয়ার টেনে বসতে বসতেই এক পলক অহনার দিকে তাকায়। অহনার দিকে দেখে সে এখনও নিচের দিকে তাকিয়ে আছে, একবারও আরিয়ানের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আরিয়ান যে একটা মানুষ তার পাশে বসেছে এবং তাকে পর্যবেক্ষণ করছে, সেদিকে অহনার কোনো নজরই নেই। এই নে বাবা, তোর সকালের খাবার। আম্মু, তুমি জানো না তোমার হাতের খাবার না খেলে আমার খাওয়া শেষ হয় না। বাড়িতে নতুন একজন আসতে না আসতেই তুমি আমাকে ভুলে গেছো, আমাকে পর করে দিচ্ছ। দেখো ছেলের কাণ্ড, তোকে তো রোজই খাইয়ে দিই, কিন্তু মেয়েটা তো এখানে নতুন, আমি তো ওরও মা, তাই না? তাই তো এখন সে কি না খেয়ে থাকবে? আমি আবার কখন বললাম না খেয়ে থাকার কথা? আমি শুধু বললাম আমাকে খাইয়ে দাও, আমাকে যেতে হবে। যদি তোমার সময় না থাকে বলো, আমি না খেয়ে চলে যাচ্ছি, বাইরে কিছু খেয়ে নিব। আরিয়ান, এবার কিন্তু তুমি একটু বেশি বেশি বলছো। আচ্ছা ঠিক আছে, তোমার নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে নাও। আরিয়ান বাবা তো এদিকে আয় তো, আজকে আমি আমার ছেলে মেয়ে দুজনকেই নিজের হাতে খাইয়ে দেবো একসাথে। দেখি এদিকে আয় দ্রুত, তোদেরও তো আবার দুজনকে ইউনিভার্সিটিতে যেতে হবে। আরিয়ান, তুমি আজকে অহনা মামনিকে ইউনিভার্সিটিতে নিয়ে যাবে এবং ক্লাস শেষ হলেই ওকে সহি সালামতে বাড়িতে নিয়ে আসার দায়িত্ব তোমার। ঠিক আছে আব্বু। আঙ্কেল, আমি বলছিলাম কি, এখান থেকে তো ইউনিভার্সিটি বেশি দূর না, আমি একাই যেতে পারবো, ওকে আর কষ্ট করতে হবে না।
এখানে কষ্টের কি আছে মামনি? তুমি ওর বউ, এটা ওর দায়িত্ব। আর আমি আমার সন্তানকে কখনো নিজের দায়িত্ব থেকে পালিয়ে বেড়াতে শেখাইনি। আরে আমি তোমাকে নিয়ে যাব, সে গিয়ে নিয়ে আসবে। আর তোমার কাছে আমার অভিযোগ আছে আম্মু। কি অভিযোগ আঙ্কেল? আমি ঠিক বুঝলাম না। এই যে তখন থেকে তুমি দেখছি আমাদেরকে আঙ্কেল আন্টি বলে যাচ্ছ। আমরা কি তোমার খুব পছন্দ করেছি মা? আমরা কি তোমার বাবা মায়ের মতন দেখভাল করতে পারছি না? আমাদের কি বাবা মা বলে ডাকা যায় না? এইভাবে বলছো কেন তুমি? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তোমাদেরকে আব্বু আম্মু বলে ডাকবো, ঠিক আছে? আর অভিমান করতে হবে না। আরিয়ানের মা আরিয়ান এবং অহনাকে পরম যত্নে খাইয়ে দিচ্ছিল। আরিয়ান খাচ্ছিল এবং একটু পরপর আর চোখে অহনাকে লক্ষ্য করছিল এবং ভাবছিল, কোন ধাতু দিয়ে তৈরি করা এই মেয়েটা? ঘরে একরকম ব্যবহার, বাইরে আরেক রকম ব্যবহার। এ মানুষ নাকি গিরগিটি? দেখতে না দেখতে চোখের পলকে রং বদলাতে শুরু করে দেয়। আল্লাহ, আমার কপালে যে কি আছে তুমি ভালো জানো। আরিয়ান এবং অহনার খাওয়া শেষ হলে আরিয়ান বাইরে গিয়ে বাইক নিয়ে অহনার জন্য অপেক্ষা করতে থাকে। তাকে নিয়ে ভার্সিটিতে যাবে, কিন্তু মিনিট কয়েক পরে অহনা নিচে আসলো ঠিকই, কিন্তু আরিয়ানের বাইকে না চড়ে সামনে একটা রিক্সা ডাক দেয়। এতে আরিয়ান ভুর কুচকে তার দিকে তাকায় এবং অহনা পুরোপুরি আরিয়ানকে উপেক্ষা করে যেই না রিক্সায় উঠতে যাবে অমনি আরিয়ান অহনার হাত ধরে ফেলে এবং সাথে সাথে অহনা নিজের হাতটা ঝাটকা মেরে ছাড়িয়ে নেয়। কি করছেনটা কি আপনি? আব্বু কি বললো শুনতে পান নাই? আপনি রিক্সা কেন নিচ্ছেন? দুজনে তো একই ইউনিভার্সিটিতে যাব, তাহলে একসাথে কি সমস্যা যেতে? আমি কখনোই তোর মতো একটা ছোট মানসিকতার মানুষের সঙ্গে যেতে পারবো না। কে বলতে পারে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়ার নাম করে আবার উল্টাপাল্টা কোথাও নিয়ে গেলি আমার কোনো ক্ষতি করার জন্য? তোকে দিয়ে বিশ্বাস আছে? আরিয়ান এবার অহনার কথাই বেশ কষ্ট পায়, কিন্তু সে তা মুখে প্রকাশ করে না। সে বুঝতে পারে অহনা এখনও আরিয়ানের উপরে অভিমান করে আছে, তাই সে তার কথা না বাড়িয়ে অহনাকে নরম গলায় বলল, দেখুন, সকালে যেটা হয়েছে সেটা পুরোটাই দুর্ঘটনাবশত হয়ে গেছে এবং তার জন্য আমি অনুতপ্ত। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। দুর্ঘটনা? কোনটা দুর্ঘটনার কথা বলছিস তুই? দেখুন, কখন কি কিভাবে কেন হয়েছে সেটা এখন বোঝার মতো পরিস্থিতিতে আপনি নেই এবং আমি আপনাকে বোঝানো আপনি সেটা বুঝবেন না, তাই আমি আপনাকে জোর করব না। শুধু এইটুকুই বলবো, যা হয়েছে সেটা সত্যি আমি উদ্দেশ্যপ্রবণ হয়ে করিনি, ভুলবশত হয়ে গেছে। তার জন্য আমি ভীষণ দুঃখিত এবং আমি আপনাকে কথা দিচ্ছি এমন ভুল আর দ্বিতীয়বার হবে না। তোকে বিশ্বাস করব কিভাবে? কিছুই করার নেই, আপনাকে বিশ্বাস করতে হবে। এরপর অনেক বুঝিয়ে আরিয়ান অহনাকে নিয়ে ইউনিভার্সিটিতে যায়। তারা যখন ইউনিভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছিল তখন সবাই কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল। বিষয়টা অহনা লক্ষ্য করে, বেশ অপ্রস্তুত এবং বিব্রত হয়। আরিয়ানের এতে কোনো মাথা ব্যথা নেই, সে তো তার প্রেয়সীকে নিয়ে এসেছে এবং এতে লোকে কে কি ভাবলো তাতে তার কিছু যায় আসে না। এরপর আরিয়ান অহনাকে অহনার ডিপার্টমেন্টের কাছে নামিয়ে দিয়ে অহনাকে ছুটির পরে তার জন্য অপেক্ষা করতে বলে সে তার ডিপার্টমেন্টের দিকে চলে যায়। এদিকে আরিয়ানকে নিয়ে ইউনিভার্সিটিতে প্রবেশ করতে দেখে আরিয়ানের বন্ধুমহল বেশ অবাক এবং সন্দিহান নজরে তার দিকে তাকিয়েছিল। আরিয়ান যখন দেয়ার ইজে গাড়ি পার্ক করে তার বন্ধু মহলের দিকে এগিয়ে আসছিল তখন তারা খুব উৎসাহ নিয়ে বলে উঠল, কি মামা, কি চলছে এসব? হ্যাঁ, রহস্যের গন্ধ পাচ্ছি যে। আরে না মামা, কি যে বলিস না, তোরা চলবো কেন রে? দৌড়াচ্ছে তো যে। আরিয়ান কথাগুলো মজা ছলে বলল। আরিয়ানের প্রিয় বন্ধু ইমন এখনও প্রচুর সন্দেহ নিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। এরপর তারা নিজেদের ক্লাসের দিকে অগ্রসর হয়, কারণ দূর থেকে তারা তাদের লেকচারালকে আসতে দেখছিল তাদের ক্লাসের দিকে। এদিকে অহনাকে যখন আরিয়ান নামিয়ে দিয়ে যায় তখন তার বন্ধু বান্ধবীরা দেখে এগিয়ে আসে এবং তাকে প্রশ্ন করে, কিরে অহনা, এতদিন কোথায় গিয়েছিলে? আরে হিরোটা কে যে এমন ডেশিং একটা পার্সোনালিটি নিয়ে তোকে নিয়ে এলো? সামথিং তাই না? কি চলছে কি তাই বল। আর জুনায়েদ ভাইয়া কই, সে কি দেখেছে?
তুই অন্য এক ছেলের সঙ্গে এত ক্লোজলি বসে ইউনিভার্সিটি আসছিস? অহনা প্রথম থেকে স্বাভাবিক থাকলেও পরবর্তীতে যখন সকলে তার সামনে হুট করে জুনায়েদের প্রশ্ন করে তখন তার মুখের রং পরিবর্তন হয় এবং সেই মুখে বেশ বিরক্ত এবং রাগ নিয়ে বলে, তোদের কি এইসব আজাইরা কথাবার্তা ছাড়া আর কোনো কথা থাকে না? কাজকাম নাই নাকি? আর তাছাড়া আমি কাউকে নিজের গতি সম্পর্কে কোনো প্রকার জবাবদিহি করতে প্রস্তুত না। এখন সকলে চল ক্লাসের দিকে, স্যার আসছে। আর অপরদিকে অহনার কথায় সকলে বেশ অবাক হয় যে আগে নাকি রাত দিন জুনায়েদ করতে করতে নিজের সকলের কানে পোকা নাড়িয়ে দিত, সেই অহনা আজকে জুনায়েদের কথা শুনে বিরক্ত হচ্ছে। রাতারাতিতেই এমন পরিবর্তন কি করে হয় একটা মানুষের? সকলে এটাতে খুবই চিন্তিত হয়ে যায়। সকলকে এমন ভাবার মতো চিন্তা করতে দেখে সকলের মনোভাব এবং চিন্তা পরিবর্তনের জন্য সকলকে এক প্রকার জোর করে টেনে ক্লাস দিকে নিয়ে যায়। খুব ভালোভাবে অহনা এবং আরিয়ান তাদের ক্লাসগুলো শেষ করে বের হয়ে মাঠের দিকে আসে, বাড়ি ফেরার আগে শেষবারের মতো বন্ধুরা আলোচনার জন্য। আরিয়ান যখন তার বন্ধুদের সঙ্গে আলোচনা শেষে চলে আসছিল তখন আরিয়ানের প্রিয় বন্ধু ইমন আরিয়ানকে পিছন থেকে ডেকে বলে, কিরে শালা, তুই না বলতি তুই অহনা আপুকে ভালোবাসিস, কিন্তু অহনা আপু এটা জানে না এবং তুই তাকে জানাতে চাইতি না। এই জন্যই যে যদি তুই তাকে তোর মনের কথা বলিস, সে যদি তোকে প্রত্যাখ্যান করে, এই কষ্টটা তুই মেনে নিতে পারবি তো? কারণ অহনা আপু সিনিয়র জুনিয়র রিলেশনশিপটা ঠিক পছন্দ করে না। তাহলে আজ হঠাৎ এমন রাতারাতি কি বশীকরণ করলি যে একেবারে রিলেশনশিপ না তোকে জড়িয়ে বাইকের পেছনে বসে তোর সাথে ইউনিভার্সিটিতে আসলো? ম্যাজিক বন্ধু ম্যাজিক, তোমরা তাহা বুঝিবে না। এই ম্যাজিশিয়ান আরিয়ানের কামাল। ঢং বাদ দিয়ে বল কাহিনীকে। চলো ক্যান্টিনের দিকে যাই, সারাদিন ক্লাস করে ক্ষুধা লেগেছে। আগে কিছু খাই, তারপরে তোকে বলবো রহস্যের কথা। সে না হয় যাওয়া যাবে, আগে বল তোর রহস্যের মূল কি? বন্ধু, আমি তো বিয়ে করে ফেলছি। চুপ কর, ঢং বাদ দিয়ে বল আসল কাহিনী। ঢং না দোস্ত, সত্যি বলছি আমি বিয়ে করেছি। কি বলিস শালা, দাওয়াত না দিয়ে বিয়ে করবি? আর কাকে বিয়ে করলে? আর সব থেকে বড় কথা, তুই যদি বিয়ে করে থাকিস তাহলে অহনা আপু তোর সাথে কি করে? এটা কি তোর বউ জানে? দুঃশালা, বউ না জানলে বউকে নিয়ে আসলাম কিভাবে ইউনিভার্সিটিতে? তুই কি বলতে চাচ্ছিসটা কি? সব কিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। এত রহস্য না রেখে কি করে, কবে বিয়ে করেছিস, কাকে বিয়ে করেছিস? গত শুক্রবারে আল্লাহর রহমতে অহনা আপুর সাথে আমার বিয়েটা সম্পন্ন হয়েছে আইনিভাবে এবং শরীয়ত মোতাবেক, এবং এখন শুধু আমার হৃদয়ের রানী নয়, আমার ঘরের রানী। তোর মাথা ঠিক আছে? কি বলছিসটা কি তুই? তুই নাকি কিছুদিন আগে বললি অহনা আপু জুনায়েদ ভাইকে ভালোবাসে, তাকে বিয়ে করার জন্য বাড়িতে বলেছেন, এবং গত শুক্রবারে না জুনায়েদ ভাই এবং অহনা আপুর বিয়ে ছিল, আর তুই সেই জন্য দেবদাস হয়ে ঘুরে বেড়ালি। তাহলে হঠাৎ করে কি এমন হলো যার জন্য সরাসরি তোর সাথে বিয়ে হয়ে গেল? তাহলে আপুর কেমন জাদু করেছিলি যে সে জুনায়েদ ভাইকে রেখে তোকে বিয়ে করলো? আরে আর বলিস না, জুনায়েদ ভাই তো ছিল এক নম্বরে একটা প্লে বয়, সেটা অহনা বুঝতে পারেনি এবং তার ফাঁদে পা দিয়েছে। সে অহনার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিল এবং অবুঝ অহনা সেটা বুঝতে পারে না। অহনা আপু যখন বাড়িতে তাদের বিয়ের কথা বলে তখন জুনায়েদ তাকে সঙ্গ দিয়েছিল, কারণ সে জানতো হয়তোবা আপু শ্বশুর শাশুড়ি অহনার সাথে জুনায়েদের বিয়ে দিবে না। তখন সে কিছু ইমোশনাল ডায়লগ দিয়ে আবার অহনা আপুর কাছে নিজের সিম্প্যাথি বজায় রাখবে। কিন্তু ঘটনাটা যখন ঘটে গেল উল্টো, আপু শ্বশুর শাশুড়ি যখন নিজের মেয়ের ভালো এবং ভালোবাসার কথা ভেবে জুনায়েদকে মেনে নিয়ে তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করলো, তখন জুনায়েদের মাথায় বাজ পড়ে। কারণ একজন প্লে বয় ছেলে সারা জীবন যে মেয়েদের সঙ্গে প্রতারণা করে এসেছে এবং মেয়েদের মন নিয়ে খেলাই যার একমাত্র লক্ষ্য, সে কখনো একটা মেয়ের সঙ্গে তার জীবন অতিবাহিত করতে চাইবে না, এবং ঘটল তাই। বিয়ের দিন যখন সকল আয়োজন সমাপ্ত, বিয়ে পড়ানো হবে, সব কিছু রেডি করেছিল ঘরোয়াভাবে, তখন সবাই বরের জন্য অপেক্ষা করছিল কখন বর আসবে এবং বিয়ে পড়ানো হবে। এইভাবে কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পরে যখন
আপুর শ্বশুর শাশুড়ি অহনাকে বলে যে কোথায় জুনায়েদ এবং তার পরিবারকে ফোন দাও। তখন অহনা বারবার জুনায়েদকে ফোন দিতে থাকে, কিন্তু জুনায়েদ একটা ফোনও রিসিভ করে না। বারবার জুনায়েদের ফোন বন্ধ দেখায়। এতে অহনা বেশ চিন্তিত হয়ে পড়ে এবং জুনায়েদের বেশ কয়েকজন বন্ধুর কাছে ফোন দিয়ে জানতে পারে জুনায়েদ নাকি তাদেরকে জানায়নি আজকে এবং তার বিয়ের আয়োজন করা হয়েছে। অহনা যখন কুলকিনারা না পেয়ে জুনায়েদের পরিবারকে ফোন করে, তখন তার পরিবার জানায় জুনায়েদ নাকি তাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে এই বিয়ে করতে পারবে না, সে আপনাকে বিয়ে করতে চায় না, তাই সে দেশের বাইরে চলে গিয়েছে। অহনা জুনায়েদের পরিবার কথা শুনে পুরো ভেঙে পড়ে। অহনার এই বিধ্বস্ত অবস্থা দেখে দুলাভাই এবং আঙ্কেল যখন অহনাকে জোর করে কি হয়েছে বলার জন্য, তখন অহনা অনেক কান্না করে, তার ভাই এবং বাবাকে জড়িয়ে ধরে এবং পুরো ঘটনা খুলে বলে। পুরো ঘটনা শোনার পরে আঙ্কেল পুরো ভেঙে পড়ে এবং অসুস্থ হয়ে যায় এক প্রকার। আর এদিকে তার ভাই তো রেগে আগুন, তার কলিজার টুকরা আদরের ছোট বোনকে যে এইভাবে অন্যায়ভাবে কান্না করিয়েছে এবং যার জন্য তার বাবা আজকে অসুস্থ, তাকে সে ধ্বংস না করে ছাড়বে না। এই জন্য সে জুনায়েদের খোঁজ লাগে এবং জানতে পারে জুনায়েদ অন্য একটা মেয়েকে নিয়ে দেশের বাইরে গিয়েছে এবং এটা নাকি জুনায়েদের স্বভাব, এক একদিন এক এক মেয়ের সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করা। এরপর যখন আঙ্কেল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তখন আঙ্কেলের মতো এমন কঠিন ব্যক্তিত্বের মানুষকে এতটা হতাশ হতে দেখে আমার বাবা আঙ্কেলের কাছে এগিয়ে যায় এবং তাকে পুরো সান্ত্বনা দিতে থাকে। কিন্তু যখন আঙ্কেল পুরো ভেঙে পড়ে, আব্বুর হাত ধরে এক প্রকার কান্না করে দেয়। তখন আব্বু বলে আমার সঙ্গে অহনার বিয়ে দিবে যদি কারো কোনো আপত্তি না থাকে। প্রথম দিকে বেশ প্রতিবন্ধকতা এসেছিল যে আমি অহনা ছোট, অহনা আমার থেকে বড়, এটা নিয়ে অনেক কথা হয়েছিল, কিন্তু সকল কথাকে উপেক্ষা করে আমাদের দুই পরিবার আমাদের সম্পর্কটা মেনে নেয় এবং আমাদের বিয়ের জন্য বলে। ইমন এতক্ষণ খুব ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে আরিয়ানের সমস্ত কথা শুনছিল এবং তার সমস্ত কথা শোনার পরে সে বিস্ময় পুরো অবাক হয়ে আরিয়ানের দিকে তাকায় এবং বোকা স্বরে বলল, অহনা আপু রাজি হলো তোকে বিয়ে করতে? সে কি আর সহজে রাজি হয় রে বন্ধু? সে প্রথমে বলেছিল সে বিয়ে করতে চায় না, কিন্তু পরে যখন আঙ্কেল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তখন বাবাকে বাঁচানোর জন্য, বাবার সম্মান বাঁচানোর জন্য এবং নিজের ভুল শুধরানোর জন্য সে রাজি হয়ে যায়। তবে যাই বল বন্ধু, আল্লাহ কিন্তু তোর কপাল তৈরি করেছে। একটা খেতে গেলি ক্রাশের বিয়ে, অথচ ক্রাশকে বউ করে নিয়ে চলে এলি। বাহ, পুরো সিনেমার কাহিনী হয়ে গেছে। তা বন্ধু, বিয়ে তো খাওয়ালি, মিষ্টি না খাইয়ে এখন কি কিছু ট্রিট পাবো? আরে কেন পাবি না, 100 বার পাবি, 10টা না 5টা। তুই আমার একমাত্র কলিজার বন্ধু, তোকে খাওয়াবো না তো খাওয়াবো কাকে? চল যাই ক্যান্টিনের দিকে। এরপরে আরিয়ান এবং ইমন দুজনেই ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে এগিয়ে যায়। আরিয়ান এবং দুজনে ক্যান্টিনে গিয়ে দেখে ক্যান্টিনের একপাশে অহনা এবং তার ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে। ইমন দূর থেকে অহনা এবং তার ফ্রেন্ড সার্কেলকে লক্ষ্য করে আরিয়ানকে বলল, মামা দেখ, এটা মামি না? আরিয়ান এক পলক ইমনের দেওয়া ইশারার দিকে লক্ষ্য করে দেখে সত্যি সত্যি অহনা এবং তার ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে। এরপর আরিয়ান ইমনকে নিয়ে ঠিক অহনার বিপরীত মুখে টেবিলে গিয়ে বসে এবং সে বারবার অহনাকে লক্ষ্য করছিল। মেয়েটা বাসি কেমন গম্ভীর এবং বিরক্তটা শুধু তার সাথে, কিন্তু তার বাবা মায়ের সঙ্গে যেমন হাসি খুশি একটা ফ্রেশ মনে মানুষ, ঠিক তেমনি বন্ধুদের সাথেও খুব হাসি খুশি এবং প্রেসম্যানের একজন মানুষ। কি নিষ্পাপ লাগছে তাকে এখন এই হাসি খুশি দেখতে। এরপর ইমন আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, কিরে তুই এখানে এসে বসলি যে? তোর বউখানে তুই এখানে বউর কাছে যাবি না? আরিয়ান মনে মনে ভাবছিল এই মেয়েটা সবার সঙ্গে এমন সহজ এবং নিষ্পাপ, তাহলে তার সঙ্গে কেন এত গভীর? কেন তাকে বারবার উপেক্ষা করে? কেন তার মনের ভাব বুঝতে চায় না? যেন তাকে বুঝতে চায় না কেন তার ভালোবাসাকে? আরিয়ান মনে মনে এসবই ভাবছিল, কিন্তু হঠাৎ এমন প্রশ্নে বেশ বিরক্ত হয়ে পড়ল। বিয়ে করলে কি সবসময় বউয়ের আঁচল ধরে থাকতে হবে নাকি? আরিয়ানের কথাই ইমন বেশ বিরক্ত ভাব নিয়ে আরিয়ানকে বলল, দেখি
আরিয়ান বাবা, এটা কে বলছে? যে ছেলে বিয়ের আগে কত কিছু করতো একবার দেখার জন্য, আর সেরকম অধিকার পেয়েছে তাকে দেখার, তার সাথে কথা বলার। এই আরিয়ান কিনা এখন বলছে বউর আঁচল ধরে ঘুরবে না? আমি জেগে থেকে স্বপ্ন দেখছি না তো? এসব বলে ইমন ঢং করে নিজের হাতে চিমটি কাটার ভান করে বলল, আমি স্বপ্ন দেখছি না, এটা সত্যি। আমি আর কি হয়েছে বাবা তোমার? বিয়ের পরে এখন কি আর বলতে ভালো লাগে না নাকি? প্রথম রাতেই বউ এমন ডোজ দিয়েছে যে মানসম্মানের ভয়ে আর কাছে যেতেই পারছো না। ইমনের এমন উদ্ভট কথা শুনে আরিয়ান যুগান্তরাল হতে পারে এবং সেই ব্যক্তিটা আছে। ওই বিরক্তিটা এবার রাগে পরিণত হয় এবং সে ইমনকে মারার বাহানায় করে উঠলেই তার হাতে লেগে একটা গ্লাস মাটিতে পড়ে যায় এবং সজোরে শব্দ হয়, ভেঙে যায় এবং ক্যান্টিনে যত মানুষ ছিল সবাই তাদের দিকে নজর করে, সাথে অহনা এবং বন্ধু মহলও তাদের দিকে লক্ষ্য করে। সকলেই যখন অবাক হয়ে আরিয়ান এবং ইমনের দিকে তাকায় তখন ইমনও আর নিজেও অপরিচিত হয়ে সকলের থেকে নজর লুকাতে হঠাৎ আরিয়ানের নজর আটকে যায়। অহনা কেমন করে যেন আরিয়ানের দিকে তাকিয়ে আছে। এবার পরিস্থিতি সামাল দিতেই আরিয়ান উঠে গিয়ে অহনার সামনে দাঁড়ায় এবং বলে, অহনা চলো, বাড়ি যেতে হবে। তুই চলে যেতে পারিস, আমার বাড়ি যেতে দেরি হবে, আমি এখন বাড়িতে যাব না। অহনা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, বাবা সকালে কি বলে দিয়েছে। তিনি বলেছে প্রতিদিন তোমাকে নিয়ে যেতে এবং নিয়ে আসতে, তাই বেশি জিদ করো না, চলো আমাদেরকে বাড়ি ফিরতে হবে। অহনা এবার বেশ বিরক্ত হয়ে কোনো কিছু না ভেবে সকলের সামনে উঠে আরিয়ানের গালে একটা সজোরে চড় মারে এবং রাগে গজগজ করতে করতে বলে সে, এই ছেলে, এই তো সমস্যা কি? তোকে বলেছি না আমি এখন বাড়ি যাব না, তাহলে কেন বারবার তুই আমাকে বিরক্ত করছিস? আরিয়ান বেশ অবাক হয়ে অহনার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে এরপর আশেপাশে নজর ঘুরিয়ে দেখে সকলে তাকে দেখে হাসছে। এতে আরিয়ান বেশ অপমানিত বোধ করে এবং সে আর কাউকে কিছু না বলে মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে যায় এবং ইমন আরিয়ানের পিছনে তাকে ডাকতে ডাকতে যায়, কিন্তু আরিয়ানের জন্য কোনো কথাই তার কানে যাচ্ছে না। এতদিন অহনা আরিয়ানকে অনেকভাবে অপমান করেছে, কিন্তু কখনো আরিয়ানের এতটা খারাপ লাগেনি। কিন্তু আজকে অহনা যেটা করেছে তার জন্য আরিয়ান মনে মনে ভীষণ কষ্ট পেয়েছে। আরিয়ান মনে মনে ভাবে সে কি সত্যি অনেক বেশি বেশি করে ফেলেছে? সে কি সত্যি সত্যি অহনাকে খুব বেশি বিরক্ত করে ফেলেছে? এভাবে সে ভাবছিল এবং তার চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে রাগে অপমানে। কিন্তু এদিকে অহনা আরিয়ানকে রাগের কারণবশত চর মেরে দিল। পরবর্তীতে ওর জন্য মনে মনে তার ভীষণ খারাপ লাগে, কারণ আরিয়ান তো ভুল কিছু করেনি। সকলেই তো সত্যি সত্যি আরিয়ানের বাবা তাদের দুজনকে একসাথে ইউনিভার্সিটিতে যাওয়া আসা করার জন্য বলেছিল। সে তো শুধুমাত্র তার দায়িত্ব পালন করতে চেয়েছিল, কিন্তু অহনা এটা কি করলো? অহনা যখন মনে মনে অপরাধ বোধে ভুগছিল এবং এসব ভাবছিল, ঠিক তখনই অহনার বান্ধবী লিজা সামনের দিকে এগিয়ে আসে এবং অহনার কাঁধে হাত রাখে। এতে অহনা বাস্তব জগতে ফিরে আসে কল্পনার জগৎ থেকে। অহনা, ছেলেটা কে রে? আগে তো কখনো তোর সাথে দেখিনি। হ্যাঁ, বেশ কয়েকবার আমাদের ক্যাম্পাসে দেখেছি, কিন্তু তোর সাথে কখনো দেখিনি। তুই কি ছেলেটাকে চিনিস? আর ওই ছেলে তোকে বাসায় যাওয়ার কথা বললো কেন? কিছু তো বুঝলাম না। কবে থেকে তোরা একসাথে যাতায়াত করিস? আর তোরা কি একই বাড়িতে থাকিস নাকি? ও যে বললো ওর বাবা তোদের একসঙ্গে যেতে বলেছে। না, তেমন কিছু না। ও আমার ভাবের ছোট ভাই, আর ওকে এই ক্যাম্পাস দেখাতেই নিয়ে এসেছি, কারণ ও অনার্স 2য় বর্ষের ছাত্র, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের। তাহলে তুই হঠাৎ ওকে চড় মারতে গেলি কেন? আর তোর যে এত হ্যান্ডসাম একটা বেয়াই আছে, আগে তো বলিসনি কেন? আগে বললে কি হতো? না, তেমন কিছু না। তোর বেয়াই মানে তো আমাদেরও বেয়াই লাগে, তাই না? সো এত হ্যান্ডসাম একটা বেয়াই থাকলে কে বা পরিচিত না হয়ে থাকতে পারবে বল? আর তুই ছেলেটাকে হঠাৎ করে মারলি কেন? তুই না গেলে বলতি, আমি ওকে বলতাম আমাকে লিফট দিতে। অহনা এতক্ষণ চুপচাপ লিজার কথা শুনলেও লিজার বলা শেষ কথাগুলো যেন সূচের মতো তার কানে প্রবেশ করে। অহনা লিজার দিকে তাকিয়ে দেখে লিজা কেমন একটা অদ্ভুত করে যেন হাসছে, যেটা অহনার একদম পছন্দ হয়নি। আর তাছাড়া লিজার বলা প্রতিটা কথার মধ্যে যে সে কিছু ইঙ্গিত দিচ্ছে, এটাও অহনার বুঝতে আর বাকি রইল না। লিজার আরিয়ানের দিকে এমন
চোখে তাকিয়ে থাকা এবং আরিয়ানকে নিয়ে এসব কথাবার্তা বলে অহনার একদম ভালো লাগেনি। কেন লাগেনি, কিসের জন্য লাগেনি, এটা অহনা নিজেও জানে না, কিন্তু এটা যে অহনার ভালো লাগেনি শুধু এইটুকুই জানে অহনা। আরিয়ানের দিকে অন্য মেয়েরা কেন এমন চোখে তাকাবে, তাকে নিয়ে কেনই বা এমন কথা বলবে? হঠাৎ কিছু একটা মাথায় আসেই অহনা মনে মনে বলে, ওকে নিয়ে কে কি ভাবলো, কে কি বললো, এতে আমার কি? আমি কি সব ভাবছি? এটা তো আমার কিছু যায় আসে না। তাহলে কেন আমার এত খারাপ লাগছে? লিজার এই দৃষ্টি দেখে কেনই বা আমার খারাপ লাগছে? লিজার আরিয়ানকে নিয়ে বলা প্রত্যেকটা কথার মধ্যে এ তোরা থাক, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব, আসছি বলেই অহনা নিজের ব্যাগটা কাঁধে নিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে আসে। অহনা আর কাউকে কোনো দিন একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। অহনার রিক্সা ছুটে চলেছে আপন গতিতে। হঠাৎ করে রিক্সার ব্রেক করায় অহনা কিছুটা সামনের দিকে ঝুঁকে নিজের ব্যালেন্স ঠিক করে। অহনা সামনের দিকে তাকিয়ে দেখে একটা কালো রঙের গাড়ি তার রিক্সার সামনে দাঁড়িয়ে আছে, পথ আটকে। এতে অহনার রাগ বিরক্ত আরো বেড়ে যায়। হঠাৎ অহনা লক্ষ্য করে গাড়ি থেকে আর কেউ নয় বরং জুনায়েদ নেমে আসছে। হঠাৎ জুনায়েদকে নিজের পথ আটকে দাঁড়িয়ে থাকতে দেখে অহনার রাগের মাত্রা যেন আরো কয়েক শত গুণ বেড়ে যায়। অহনাকে কিছু বলতে যাবে তার আগে হঠাৎ করে জুনায়েদ এসে অহনাকে কিছু বলতে না দিয়ে অহনার হাত ধরে বলে, চলো অহনা। কি করছেনটা কি? আপনি আমার হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন বলছি। দেখো অহনা, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। আসলে সেদিন যখন আমি এবং বাবা মা তোমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হব, এমন সময় আমার বাবার ফোনে একটা কল আসে। আসলে কলটা ছিল আমার বাবার বিজনেস পারুলার ইয়াকুব আঙ্কেলের। তিনি হঠাৎ করে বাবাকে ফোন দিয়ে বলে বাবার সিলেটের ব্যবসায় কিছু গরমিল দেখা দিচ্ছে। এটা যদি এখন এই মুহূর্তে প্রতিরোধ করা না হয় তাহলে বাবার বিজনেসে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। হঠাৎ এমন একটা খবরে বাবা নিজেও বেশ ভেঙে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ে। বাবা যখন সিলেট যেতে চায় তখন আমি এবং আম্মু বাবাকে বাধা দিই। এতে বাবা আমাকে বলেন আমি যদি তাকে সুস্থ দেখতে চাই তাহলে যেন যখন সেই মুহূর্তে সিলেটের উদ্দেশ্যে রওনা দিই এবং অফিসে কি সমস্যা হচ্ছে সেটা সমাধানের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করি। এখন তুমিই বলো, তখন আমি কি করতাম? নিজের বাবাকে নিজের সামনে মরে যেতে দেখতাম, নাকি ছেলে হিসেবে নিজের দায়িত্ব পালন করতে সিলেটে যেতাম? তখন আমার কাছে বিয়ে করতে যাওয়ার থেকে বেশি আমার বাবার জীবন বাঁচানোটা গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। এজন্য আমি কোনো কিছু না ভেবে সিলেটে চলে যাই। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটেছিল যে আমি তোমার সঙ্গে সবকিছু শেয়ার করব এই সময়টুকু আমি পাইনি। দুদিন পরে যখন সকল সমস্যার সমাধান করে ফিরে আসব তখন আমার মনে হলো আমি তোমার সাথে অন্যায় করে ফেলেছি। নিজের ব্যস্ততার জন্য তোমার সঙ্গে যোগাযোগ করতে না পারলেও আমার অন্তত তোমাকে বলে যাওয়াটা উচিত ছিল, কিন্তু আমি সেটা করতে বাধ্য হয়েছি। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। দেখা হলে আমি তোমাকে ছাড়া বাঁচব না, তাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি চাও তাহলে আজকে আমরা বিয়ে করতে পারি, এতে আমার এখন আর কোনো আপত্তি নেই। প্লিজ অহনা, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না সোনা। আমি তোমাকে সত্যি ভীষণ ভালোবাসি এবং আমি জানি তুমিও আমাকে তার থেকেও অনেক বেশি ভালোবাসো। কে আপনি? আমি কি আপনাকে চিনি? আর কয়া নেই বলা নেই, হঠাৎ করে আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছেড়ে দিন বলছি, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্লিজ সোনা, এমন করে না। লক্ষ্মীটি আমার কথাটা শোনো, আমি সত্যি বলছি তোমাকে ছাড়া আমি বাঁচব না। তাহলে মরে যান, বেঁচে আছেন কেন? তুমি কি সত্যি চাও আমি মরে যাই? দেখুন মিস্টার জুনায়েদ, আপনি কি করেছেন, কেন করেছেন এবং কোন পরিস্থিতিতে করেছেন সেটার এখন আর কোনো মূল্যই নেই। তাই দয়া করে আমার পথ ছাড়ুন আর আমাকে যেতে দিন। বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য অপেক্ষা করছে। তুমি এতটা নির্দয় হতে পারো না অহনা। দেখুন, আমি কি পারি আর না পারি আমি সেই হিসাব এখন বসে নেই। দয়া করে পথ ছাড়ুন। কথাটি বলেই জেনা অহনা জুনায়েদকে পাশ কাটিয়ে চলে যেতে নিবে। হঠাৎ করে জুনায়েদ অহনার হাত চেপে ধরে এবং এতটা জোরে ধরে যে অহনা ব্যথায় মৃদু শব্দ করে ওঠে, কিন্তু এতে জুনায়েদের যেন কোনো হেলদোল নেই। সে তার নিজের হাতের বাঁধন আরও শক্ত করে এবং এক টান দিয়ে অহনাকে নিজের সামনে এনে দাঁড় করে এবং রাগে দাঁতে দাঁত চিপে বলে, এতবার করে বলছি কথা কানে যাচ্ছে না? তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, তোর মতো হাজার হাজার মেয়ে এই জুলাইদের বিছানায় আসার জন্য
মরিয়া হয়ে থাকে। কিন্তু তুই একমাত্র মেয়ে যে এখন পর্যন্ত জুনায়েদকে ব্যবহার করে গিয়েছিস। তোকে এখন পর্যন্ত একবারও আমি আমার বিছানায় নিতে পারিনি। ভেবেছিলাম বিয়ে না, বউ নাটকের মাধ্যমে তোকে নিজের বিছানা পর্যন্ত নিয়ে গিয়ে ব্যবহার করব। কিন্তু তোর ভাগ্যজনকভাবে সেদিনই আমার বাবার বন্ধুর মেয়ে প্রিয়া দেশে আসে এবং তার হট অ্যান্ড সেক্সি কিভাবে এর উপর আমার নজর আটকে যায় এবং তাকে একদিনের জন্য হলেও নিজের বিছানায় পাওয়ার লালসা জাগে মনে। তাই অনেক কষ্ট করে প্রিয়াকে বুঝিয়ে দেশের বাইরে নিয়ে যাই এবং ওকে নিজের বিছানা পর্যন্ত নিয়ে আসি। ঠিক এই জন্যই তুই মিস হয়ে যাস। অনেক হয়েছে, আর নয়, আর কোনো অভিনয় নয়, আর কোনো ভালো মানুষই নয়। তোকে আমার বিছানায় চাই মানে চাই, এবং সেটা আজকে আমি করে ছাড়বো। জানোয়ার, ছাড় বলছি আমার হাত। এই জন্যই আল্লাহ বলে তিনি যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। এই জন্য তিনি সেদিন আমাকে তোর মতো পশুর হাত থেকে বাঁচিয়ে নেন। আর আমি কিনা তোর মতো পশুর জন্য আমার নিষ্পাপ স্বামীকে কষ্ট দিচ্ছি? তোকে ভালোই ভালোই বলছি আমার হাত ছেড়ে দে, তা না হলে আমার ভাই বা আমার স্বামী যদি জানতে পারে তোর হাত আর হাতের জায়গায় থাকবে না। করেছিস তো বিয়ে, বাচ্চা একটা ছেলেকে। তোর ওই বাচ্চা জামাই কি করবে আমার? আচ্ছা, আমার কথা বাদই দিলাম, তোরই বা কি করবে? তবে বিশ্বাস কর, সে কিছু না পারলেও আমি অনেক কিছু করতে পারবো। জোনায়েদের এমন নোংরা ইঙ্গিতে কথা বলেই অহনা চোখ মুখ কুঁচকে বন্ধ করে ফেলে। তার এখন নিজেকে নিজে গালি দিতে ইচ্ছে করছে। সে কিনা এতদিন একটা জানোয়ারকে ভালোবেসে এসেছে। তার এখন নিজের প্রতি নিজের ঘেন্না হচ্ছে যে না অহনা জোনায়েদকে কিছু বলতে যাবে। হঠাৎ করে সে অনুভব করে তার হাতে জোনায়েদের হাতের বাঁধন আস্তে আস্তে হালকা হচ্ছে। সাথে সাথে যে চোখ খুলে সামনে চেয়ে দেখে আরিয়ান খুব শক্ত করে জোনায়েদের হাত ধরে রেখেছে। এত জোরে ধরেছে যে জোনায়েদ ব্যথায় কুকিয়ে উঠল। হঠাৎ অহনা লক্ষ্য করে দেখল আরিয়ানের চোখ মুখ লাল হয়ে আছে, যেন জ্বলন্ত আগ্নেয় লাভা। আরিয়ান খুব শক্ত করে জোনায়েদের হাত মুচকে পিছনে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার বউকে বাজে ভাষা এবং বাজে ইঙ্গিতে কথা বলিস। তোর সেই কলিজা আমি টান দিয়ে ছিঁড়ে ফেলবো, যে কলিজা এত বড় সাহস দেখিয়েছে। আরিয়ান, ছেড়ে দে বলছি, ভালো হবে না কিন্তু। আমার বাবা যদি একবার জানতে পারে তুই আমার শরীরে আঘাত করেছিস, তোর বংশ পুরো নির্বংশ করে দিবে আমার বাবা। তোর বাবা আমার বংশকে নির্বংশ করব, আগে নিজের বংশধরকে আমার হাত থেকে বাঁচিয়ে নে। তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীকে খারাপ কথা বলিস। আমার স্ত্রীকে স্পর্শ করা দুঃসাহস ব্যাপার। আজকে তোর জীবনের অন্তিম দিন। এই কথা বলে আরিয়ান এলো পাথারে মারতে থাকে জুনায়েদকে। নাকে মুখে এত ঘুষি মারে এবং পেটে পিঠে একের পর এক লাথি দিতে থাকে। আরিয়ান যে এত হিংস্র হতে পারে সেটা অহনা আজ দেখতে পেল। আরিয়ানকে দেখতে আজকে ভীষণ হিংস্র মনে হচ্ছে অহনার কাছে। সে কখনোই আরিয়ানকে এতটা রেগে যেতে দেখেনি। যে ছেলে কখনো কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলতো না, সেই ছেলে যে এত ভয়ঙ্কর হয়ে কাউকে এত ভয়ঙ্করভাবে মারতে পারে সেটা আজকে অহনা দেখতে পেল। আর এই মারের এক পর্যায়ে অহনা লক্ষ্য করে দেখল আরিয়ান জুনায়েদকে এতটা মেরেছে যে জুনায়েদের নাক মুখ দিয়ে অজস্র রক্ত পড়ছে। আর কয়েক মুহূর্ত যদি আরিয়ান এভাবে জুনায়েদকে মারতে থাকে তাহলে জুনায়েদের মৃত্যু অনিবার্য। তাই অহনা আর দেরি না করে দ্রুত গতিতে আরিয়ানের কাছে এগিয়ে যায় এবং আরিয়ানকে থামাতে চায়। অহনা দ্রুত গিয়ে আরিয়ানের হাত ধরে ফেলে। এতে আরিয়ান আরও ভয়ঙ্কর হিংস্রভাবে অহনার দিকে তাকালে অহনা বেশ খানিকটা ঘাবড়ে যায়, কারণ সে এই ভয়ঙ্কর রূপ সে এর আগে কখনো দেখেনি। তাই আজকের আরিয়ানকে এভাবে দেখে তার নিজেরও ভীষণ ভয় করছে। কিন্তু এরপরে সে নিজের ভয়টাকে নিজের মধ্যে দাবিয়ে রেখে আরিয়ানের হাত ধরে আরিয়ানকে বারবার থামিয়ে দেয় এবং কোন স্বরে বারবার বলতে থাকে, আরিয়ান প্লিজ ছেড়ে দাও ওকে, ও মরে যাবে তো। অহনার কথাই আরিয়ান আরও রেগে যায় এবং জুনায়েদকে আধামারা করে রাস্তায় ফেলে রেখে দ্রুত গতিতে অহনার দুই বাহু খুব শক্ত করে ধরে এবং জোরালো গলায় বলে, কেন কষ্ট হচ্ছে নাকি নিজের প্রেমিককে এভাবে মায়ের খেতে দেখে? আরিয়ান, ব্যথা লাগছে আমার। আমি ধরলে ব্যথা লাগে, আমি ধরলে খারাপ লাগে, আমি ধরলে কষ্ট লাগে, তাই না? আর এই কুত্তা যখন স্পর্শ করেছিল কোথায় যেন করছিল, এখানে তাই না? না, আমি কি এখানে? তখন তো আপনার কোনো কষ্ট হয়নি, তখন তো দিব্যি সেগুলো উপভোগ করছিলেন। ছি আরিয়ান, কি ভুল সেটা। এগুলো তুমি কেন শুনতে খারাপ লাগছে? খুব খারাপ লাগছে তাই না?
কিন্তু যখন এগুলো ঘটছিল তখন তো খারাপ লাগেনি। তাহলে এখন কেন বাঁচাতে চান তাকে? নাকি এখনো অনেক ভালোবাসা বাকি আছে যা খুব উতলে পড়তেছে, তাই না? আসলে আপনাদের মতো মেয়েরা এদের মতো জানোয়ারদের ডিজার্ভ করে। আপনারা কখনো কারো ভালোবাসার ডিজার্ভ করেন না। আমি আপনার আশেপাশে আসলে আপনার যেমন কষ্ট হয়, ঠিক তেমনি যখন আপনি এই জানোয়ারের বাচ্চার সঙ্গে আমার সামনে ডলাডলি করে বেড়াইতে, ঠিক তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি কষ্ট বুকের এইখানটাই হতো। কিন্তু কখনো বলতে পারিনি এই ভেবে, যদি আপনি মেনে না নেন আর কখনো আমাদের বাড়িতে না আসে, তাহলে যে আমি আপনাকে চোখের দেখা পাওয়ার দেখতে পারবো না। আমি যে বড্ড ভালোবাসি আপনাকে, কিন্তু আপনি সারা জীবন শুধু ইচ্ছে করে দূরে সরিয়ে রেখেছে। আর কথায় কথায় বাচ্চা বলেন না, ছোট বলেন না। কত ছোট আমি আপনার, খুব জোর করে 2 বছরের। এর থেকে তো মনে হয় না বেশি হবে। কিন্তু খোঁজ নিয়ে দেখেন, পৃথিবীতে এমন অনেক দম্পতি আছে যাদের বয়সের ডিফারেন্স অনেক বেশি, কিন্তু তারা কি সংসার করছে না? তারা কি নিজেদের ভালোবাসছে না? কিন্তু না, আমি যখনই আপনার কাছে ভালোবাসার পাগল হয়ে গিয়েছি, ততবারই আপনি আমাকে দূরে সরিয়ে দিয়েছেন, অপমান করেছেন, অবজ্ঞা করেছেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরকে বিয়ে করেছিলেন, তাদের বয়সের পার্থক্যটা একটু জেনে নেবেন। তাহলে কেন আজকে আমাকে ভালোবাসতে পারবে না? কেন আপনি আমাকে মেনে নিতে পারেন না? কেন আপনি আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছেন? অনেক হয়েছে, আর না, আমি আর আসবো না আপনার কাছে ভালোবাসার দাবি নিয়ে। আর কখনো করব না বিরক্ত, আপনাকে কথা দিলাম। কিন্তু বিশ্বাস করুন, এই দিনটার জন্য আপনি পস্তাবেন, খুব বেশি করে পস্তাবেন। এবং সেই দিন আর বেশি না দূরে নেই, যেদিন আপনি নিজেই আমার ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা চাইবে, কাঙাল হয়ে আমার কাছে আসবে, যেমনটা এখন আমি এসেছি আপনাকে কাছে আপনার কাছে বারবার, কিন্তু বারবার আপনি আমাকে প্রত্যাখ্যান করেছেন। কথাগুলো বলে আরিয়ান অহনাকে মৃদু ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায় এবং টালমাটাল পায়ে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। পিছন থেকে অহনা যে তাকে কয়েকবার ডেকেছে, সেটা তার কান পর্যন্ত হয়তো বা পৌঁছায়নি, হয়তো বা পৌঁছেছে, কিন্তু সে উপেক্ষা করেছে। পরিস্থিতি বেসামাল দেখে ইমন দৌড়ে আবার আরিয়ানের পিছনে। মূলত তখন সে আরিয়ানের পিছনে পিছনে গিয়ে আরিয়ানকে অনেক বুঝিয়ে শান্ত করে নিয়ে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। কিন্তু হঠাৎ দেখে রাস্তার মাঝে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে তাকে বিরক্ত করছে। বিষয়টা তারা প্রথমে স্বাভাবিকভাবে নিল, পরবর্তীতে স্বাভাবিকভাবে সামনে এগিয়ে আসে মেয়েটিকে সাহায্য করার জন্য। কিন্তু যখন আরিয়ান সামনের দিকে এসে দেখে মেয়েটি আর কেউ না, তারই প্রেয়সী, তারই ভালোবাসার মানুষ, তখন তার রাগে নিজের কপালের রগগুলো ফুলে যায় এবং সে দেরি না করে দ্রুত অহনাকে সাহায্য করার জন্য এবং জুনায়েদকে শাস্তি দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যায়। এই ঘটনায় অনেক দিন পেরিয়ে যায়। সেদিনের পর থেকে আরিয়ান পুরোপুরি অহনাকে উপেক্ষা করে চলে। সে আর অপ্রয়োজনে কখনো বিরক্ত করে না অহনাকে। সেই ঘটনার পর থেকে আরিয়ান এখন পর্যন্ত রাতে ঘুমালে কখনো আর অহনাকে বিরক্ত করে না। সে নিজেই এখন আর রুমে আসে না। কোথায় থাকে অহনা নিজেও জানে না। সে কয়েকবার খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু জানতে পারেনি এখন আরিয়ান কোথায় থাকে। সে অনেকবার চেষ্টা করেছে আরিয়ানের সঙ্গে কথা বলার, কিন্তু আরিয়ান তাকে সে সুযোগ আর দেয়নি। এজন্য অহনা নিজেও এখন বেশ মন খারাপ করে থাকে। কেন জানি না তার মনের মধ্যে একটা শূন্যতা কাজ করে। আর আরিয়ান কখন বাড়িতে আসে, কখন যায়, সেটা অহনা কখনো বুঝতে পারে না, কারণ আরিয়ান আর তার সামনেই আসে না। অহনা অনেকবার চেষ্টা করেছে জানার, কিন্তু সে জানতে পারেনি। সে তার শাশুড়িকে কয়েকবার জিজ্ঞেস করেছে, কিন্তু সেখান থেকে ফলস্বরূপ কোনো উত্তর পায়নি। তার জন্য সে আর নিজেও তার শাশুড়িকে কিছু বলেনি। এরপর যদি তার শাশুড়ি তাকে প্রশ্ন করে তাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কিছু হয়েছে কিনা, কেনই বা এই দূরত্ব, বা কেনই অহনা আরিয়ানের খবর জানে না, এ বিষয়ে যদি প্রশ্ন করে তাহলে ও কি উত্তর দিবে তা
অহনার জানা নেই, এজন্য সে তার শাশুড়ির সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলে না। তবে সে নিজের মতো করে চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। এখন অহনার নিজেকেই বেশ খারাপ লাগে, কিন্তু কেন সে তা জানে না। সে তো এটাই চেয়েছিল যেন আরিয়ান তার সামনে না আসে, তাকে বিরক্ত না করে। কিন্তু আরিয়ান নিজে থেকে যখন তার থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে অহনার এত খারাপ লাগছে কেন? তার যে ভীষণ কষ্ট হচ্ছে মনের মধ্যে, ভীষণ শূন্যতা কাজ করছে। কিন্তু কেন এই হাহাকার? সে যে উত্তর পায় না। অহনা এসব ভাবছিল আর মনে মনে বলছিল, তবে কি আমি সত্যি সত্যি আরিয়ানকে ভালোবেসে ফেলেছি? না, কি সব যাতা ভাবছি আমি। আমি কি করে আরিয়ানকে ভালোবাসতে পারি? আচ্ছা, ভালোবাসতে পারি না কেন? অহনা নিজেই এবার নিজের প্রতি বেশ বিরক্ত হয় তার এই আজগুবি ভাবনার জন্য। অহনার শাশুড়ি ডাইনিং টেবিলে সকালের খাবার দিচ্ছিলেন। অহনা এখন খুশি হয়ে তার শাশুড়িকে সাহায্য করছিল। এমন সময় অহনা সেই দিকে নজর যায়। আরিয়ান সেজেগুজে কোথায় যেন একটা বের হচ্ছে। আরিয়ানকে দেখে অহনার মন খুশিতে পুলকিত হয়ে যায়। আজ অনেক দিন পর সে আরিয়ানকে দেখছে। এমন সময় আরিয়ান সিঁড়িতে নামতে নামতে তার মাকে বলে, আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। আজকে আমাকে একটু তাড়াতাড়ি বের হতে হবে, তাহলে গুরুত্বপূর্ণ কাজ আছে আজকে। তুমি একাই বেরোবে মানে? অহনা মামনিকে ইউনিভার্সিটিতে নিয়ে যাবে তো তাহলে? জানি না আব্বু, আজকে এমনিতেও আমি ইউনিভার্সিটিতে যাব না। এখন আমি এয়ারপোর্টে যাব ঈশাকে রিসিভ করতে। ঈশা মামনি ফিরে আসছে নাকি? কই, আগে তো বলিসনি। আগে তো আমি জানতাম না আব্বু, আসলে ও যে আসছে এটাও কাউকে বলেনি, ইভেন এমন কেউ না। সে আসলে সবাইকে সারপ্রাইজ পেতে চায়, তাই কাউকে কিছু বলেনি। কিন্তু হঠাৎ করে গত রাতে ফোন দিয়ে আমাকে সব কিছু বলেছে, কারণ সে অনেক দিন পরে আসছে। তাই সব কিছু ঠিকঠাক তুলতে পারবে কিনা এই নিয়ে ম্যাডাম ভীষণ চিন্তিত। বলিস কি রে বাবা, সত্যি ঈশা মামনি আসছে? হ্যাঁ আম্মু, সত্যি আসছে ম্যাডাম। এতক্ষণ ধরে অহনা খুব মনোযোগ সহকারে সকলের কথা শুনছিল, কিন্তু ঈশাকে এখন পর্যন্ত সে চিনতে পারেনি এবং কাকে নিয়ে বা কার আশা নিয়ে সকলের এত উৎসুক সেটাও সে বুঝতে পারছে না। তবে এতক্ষণ ধরে অহনা একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করেছে। আরিয়ান তার বাবা মায়ের সঙ্গে কথা বলল, এখনো পর্যন্ত একটিবারের জন্য অহনার দিকে চোখ তুলে তাকায়নি বা লক্ষ্য করেনি তাকে। সে যে একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, তাকে আরিয়ান বুঝতে পারছে না নাকি বুঝতে চাইছে না। আরিয়ান খাওয়া দাওয়া করে দ্রুত বেরিয়ে পড়ে এবং আরিয়ান চলে যাওয়ার সাথে সাথেই অহনা তার শাশুড়ি এবং শ্বশুরকে প্রশ্ন করে বসে, আচ্ছা আব্বু আম্মু, এই ঈশা কে? ঈশা হলো আমার বোনের মেয়ে এবং আরিয়ান ইমনের ছোটবেলাকার বন্ধু ও খেলার সাথীও। ইমন এবং আরিয়ানও অহনার ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। তাদের ছেলেবেলা বেড়ে ওঠা এবং স্কুল কলেজ সবই একসাথে। তাদেরকে বলতে পারেন না তারা বন্ধু নাকি ভাই বোন। এভাবে কেটে যাচ্ছিল ওদের এসএসসি পরীক্ষার পরে। ওরা যখন কলেজে ভর্তি হয় তখন থেকে ঈশা পরিবর্তন হতে থাকে। ঈশার ব্যবহার কেমন যেন অদ্ভুত হতে থাকে। সে সবসময় আরিয়ানের সঙ্গে থাকতে চাইতে, ওর সঙ্গে ঘুরতে চাইতো, কথা বলতো। আরিয়ান এটা সহজভাবে নিত, কারণ সে ছোট থেকেই তাকে বান্ধবী এবং বোনের নজরে দেখেছে। তারা একে অপরে খেলার সাথী এবং বিপদের সঙ্গীও ছিল। কেউ কাউকে ছাড়া থাকতে পারতো না। কিন্তু কলেজ যাওয়ার পর যখন হঠাৎ করে কিসের পরিবর্তন লক্ষ্য করে ঈশা কেমন যেন আগের থেকে বেশি আরিয়ানকে সময় দিতে চাইতো। ওর কি ভালো লাগে, ওর কি খারাপ লাগে, ওকে নিয়ে বেশি পজিটিভ হয়ে যাচ্ছিল। বিষয়টা যখন আমাদের বোধগম্য হওয়ার উপক্রম, সেই সময় হঠাৎই ঈশা আরিয়ানকে প্রপোজ করে বসে। আসলে সেদিন ছিল আরিয়ানের জন্মদিন এবং সেদিন ওরা এসেছিল আমাদের বাড়িতে। তোমরা যখন সবাই চলে গিয়েছিলে তখন আরিয়ান কেন যেন মন খারাপ করে নিজের ঘরে বসেছিল। এমন সময় ঈশা আরিয়ানের ঘরে যায় এবং আরিয়ানকে মন খারাপ দেখে তার মন ভালো করার জন্য অনেক চেষ্টা করে। কিন্তু কেন যেন আরিয়ান খুব রেগেছিল। কেন রেগেছিল, কিসের জন্য রেগেছিল, এটা আমরা কেউ জানতাম না। এবং এসব বুঝতে না পেরে সে আরিয়ানের জন্মদিনের জন্য তার মনের কথা আরিয়ানকে জানায়।
কিন্তু হঠাৎ করেই আরিয়ান ঈশাকে না করে দেয়, কারণ সে নাকি অন্য কাউকে ভালোবাসে। এই কথাটি শুনে আমরা নিজেরাও ভীষণ অবাক হয়েছিলাম, কিন্তু তখন ছেলে নতুন করে কিছু বলতে পারেনি। ঈশা আরিয়ানের কাছ থেকে এই কথাটি শোনার পর ভীষণ ভেঙে পড়ে এবং অনেক কান্নাও করে। তারপর সে তাদের ইন্টার পরীক্ষার পর IELTS করে স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া চলে যায় স্টুডেন্ট হিসাবে পড়াশোনার জন্য, কারণ তার মন্তব্য সে যদি আরিয়ানের সামনে থাকে তাহলে কখনোই সে ভালো থাকবে না এবং পড়াশোনায় মনোযোগীও হতে পারবে না। কিন্তু আজ 3 বছর পরে সে দেশে ফিরছে, কিন্তু আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে সে ঘটনার পরে তাদের বন্ধুত্বের কোনো পরিবর্তন হয়নি। আরিয়ান অন্য কাউকে ভালোবাসে মানে? এই কথাটি শুনে আমি নিজেও অবাক হয়েছিলাম। অনেকবার জিজ্ঞাসাও করেছি সে কাকে ভালোবাসে, কিন্তু সবসময় উত্তর দিয়েছে সময় হলে তোমাদের সামনে হাজির করব। কিন্তু সময় আর হলো কই। এরপর তোমার বিয়েতে যখন সে অ্যাক্সিডেন্ট ঘটে, তারপরে আমি তার সাথে কথা বলেছিলাম যে সে এই বিয়েতে রাজি কিনা এবং মন থেকে পৌঁছেছে কিনা। আসলে মামনি সেদিন সে স্বীকার করেছিল আমার কাছে যে সে অন্য কাউকে না, তোমাকেই ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। বিষয়টা আমিও আন্দাজ করেছিলাম, কারণ মায়ের মন তো। তুমি কখনো আমাদের বাড়িতে আসতে ওর চোখে বলে দিতে সে কতটা আগ্রহ এবং আকুলতা নিয়ে তোমাকে দেখতো। ওর চোখের ভাষা কি আমি বুঝতে পারতাম? শোনো মা, আমার ছেলেটা হয়তো চাপা, নিজের মনের কথা অন্যকে প্রকাশ করতে পারে না, বোঝাতেও পারেনি, কিন্তু সেটা সত্যি তোমাকে ভীষণ ভালোবাসে। আরিয়ানের মা অহনার সঙ্গে কথা বলা শেষ করে অহনার মাথায় হাত বুলিয়ে দিয়ে সব কিছু গুছিয়ে আবার রান্নাঘরের দিকে চলে যায় সেগুলো রাখার জন্য। কিন্তু অহনা এখনও সেখানে ঠাই মূর্তির মতো দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবে, এই ছেলে এমন কেন? সে এত আগে থেকে আমাকে ভালোবাসে, কই কখনো তো সে ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে দাঁড়ায়নি, কখনো আমাকে বলেনি বা বুঝতে দেয়নি। এরপর অহনা মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পরে সকাল থেকে দুপুর হয়ে যায়। এমন সময় আরিয়ানা একটা মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে। মেয়েটা দেখতে অনেক স্মার্ট এবং সুন্দরীও বটে। মেয়েটি এসে আরিয়ানের বাবা মাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? সেই খবর নেওয়ার মতো সময় কি মানুষের আছে? তারা কত ব্যস্ত। কি যে বলো না আন্টি, তোমাদের কথা আমার সব সময় মনে পড়ে, তো সব থেকে বেশি গাধাটার কথা, কিন্তু তোমাদের আর বিরক্ত করতে চাইনি। বিরক্ত? আরে পাগলি মেয়েরা কখনো বাবা মাকে বিরক্ত করে না। অবশ্য তুমি সেটা বুঝবে কি করে? আমরা তো তোমাকে নিয়ে মনে করলেও তুমি তো আর আমাদেরকে কখনো বাবা মা মনে করো না। না পড়লে কখনোই এমনটা করতে পারতে না। সরি আন্টি, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। সত্যি বলছি আর কখনো এমনটা হবে না, প্লিজ আমার সোনা, আমাকে ক্ষমা করে দাও। এই ফাজিল মাইয়া, এই তুই আমাকে গাধা বললি? তুই গাধা, তোর নামই গাধা। ও সরি, তুই তো আবার গাধা না, গাধি। সকলে আরিয়ান এবং ঈশার খুনসুটিতে শব্দ করে হেসে উঠল। হয়েছে ঈশা মামনি, যা তো ফ্রেশ হয়ে আয়, জার্নি করে এসেছিস, নিশ্চয়ই অনেক ক্লান্ত। আমি তোদের খাবার দিচ্ছি। কি যে বলো না আন্টি, ক্লান্ত মানে? এখন তো আরো এনার্জি খুঁজে পেয়েছে, এখন তো তোমাদের অনেক জ্বালাবো, অনেক। আর সব থেকে বেশি জ্বালাবো তোমার এই গাধাটাকে। আমাকে গাধি বলা, তাই না? দেখছি এবার গাধি কি করতে পারে। আইসে আমার নানি রে, আমার খবর করতে যা তো, যা এখান থেকে যা। রাস্তা দিয়ে এসেছো, সেই রাস্তা দিয়ে কেটে পড়ো। দেখেছো আঙ্কেল, তোমার ছেলে আমাকে কিভাবে তাড়িয়ে দিচ্ছে, তুমি এখনো কিছু বলবে না? এই আরিয়ান, কি হচ্ছেটা কি? কেন আমার মামনিটাকে এইভাবে বিরক্ত করছো? সকলে যখন নিজেদের মধ্যে হাসি আর খুনসুটিতে ব্যস্ত, এমন সময় হঠাৎ ঈশার নজর যায় এক কোণে দাঁড়িয়ে থাকা অহনার দিকে এবং সে অহনার দিকে এগিয়ে গিয়ে অজ্ঞাত স্বরে বলে, এই তুমি কে? তোমাকে তো চিনলাম না। মামনি, ও হলো আরিয়ানের বউ আর আমাদের আরেকটা মেয়ে। ও, ইউ আর দ্য লাকি গার্ল। আরিয়ান পরিস্থিতিটা স্বাভাবিক করতে জোর করে ঈশাকে নিয়ে উপরে যায়। ঈশা খুনসুটি করতে করতে উপরে যায়। আরিয়ান যদি একবার পিছনে ফিরে তাকিয়ে দেখত, তাহলে হয়তোবা তার নজরে আসতো কেউ একজন চাতক পাখির মতো তাকিয়ে আছে তার হাতের দিকে, যে হাত দিয়ে সে ঈশার হাত ধরে
উপরে নিয়ে যাচ্ছে। সে চোখ দিয়ে হয়তো বা কয়েক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পরে ঈশা ফ্রেশ হয়ে আরিয়ানের রুমের দরজায় নক করে, কারণ ঈশা এবং আরিয়ানের রুম একদম পাশাপাশি। এরপর আর বাইরে এলে তারা দুজন মিলে একসাথে নিচে আসে। আরিয়ান যে অহনাকে পুরোপুরি উপেক্ষা করছে সেটা অহনা বুঝতে পারছে, কিন্তু কিছু বলতে পারছে না। আর অন্যদিকে ঈশাকে নিয়ে আরিয়ানের এত বাড়াবাড়ি, তার উপরে যেখানে ঈশা আরিয়ানকে ভালোবাসে। এটা জানার পরও অহনার সামনে আরিয়ান ঈশার সাথে এমন ক্লোজলি মেলামেশা অহনার মোটেও ভালো লাগছে না। এরপর খাবার টেবিলে বসে ঈশার আরিয়ানের ন্যাকামি দেখে এক পর্যায়ে অহনা না খেয়ে উঠে যায়। বিষয়টাকে লক্ষ্য না করলেও আরিয়ান তাকে লক্ষ্য করেছে, কিন্তু এখন সে কিছুই বলল না। পরের দিন সকালে নাস্তার টেবিলে বসে আরিয়ানের বাবা বলল, আরিয়ান, তুমি আজকে ইউনিভার্সিটিতে যাবে না? জি আব্বু, আজকে ইউনিভার্সিটিতে যাব। ঠিক আছে, যাওয়ার সময় অহনা মামনিকে দেখে শুনে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। আরিয়ানের আব্বুর কথা শুনে অহনা মনে মনে বেশ খুশি হয়, কারণ অহনা যদি তার সাথে ইউনিভার্সিটিতে যায় তাহলে সে হয়তো কিছুটা সময় পাবে আরিয়ানের সঙ্গে সময় কাটানোর এবং তাকে বোঝানো এবং তার সঙ্গে কথা বলার। সে যে নিজেও এখন আরিয়ানকে ভালোবেসে ফেলেছে, এটা আরিয়ানকে জানানো প্রয়োজন। কিন্তু তার সকল চিন্তা ভাবনার মাঝেই আরিয়ান জল ঢেলে দিয়ে বলে, আব্বু সরি, আজকে উনাকে একটু একাই যেতে হবে, কারণ আমি তো আর বাইকে দুজন নিজে একসঙ্গে নিয়ে যেতে পারবো না। মানে? আসলে আব্বু, আজকে ঈশা আমার সাথে ইউনিভার্সিটিতে যাবে পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে, তাই আমি বাইকে তো আর দুজনকে নিয়ে যেতে পারবো না। কথাটুকু বলার ফাঁকে ফাঁকে একবার করে অহনার মুখের দিকে তাকিয়েছিল। অহনা প্রথম দিকে খুশি হলো, পরবর্তীতে তার মুখ কালো মেঘে ছায়া নেমে আসে। এরপর আরিয়ান মনে মনে বলে, এইটুকুতেই হার মেনে নিলে প্রিয়তমা? তাহলে আমি এতগুলো বছর কিভাবে চললাম এই আগুনে? তোমাকে যে সেই আগুনের তাপে উত্তপ্ত হতে অবধি মা যে আগুনে তুমি বারবার আমাকে দহন করিয়েছ। সমস্যা নেই আব্বু, আমি একাই যেতে পারবো। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো, আমি আর কি বলবো। তবে হ্যাঁ, যাই করো সকালে কিন্তু দুপুরের আগে ফিরে আসবে, কারণ আজকে আইমান আর আরিয়া আসবে আমাদের বাড়িতে, সাথে অহনার আব্বু আম্মু। আরিয়ানের আব্বুর কথা শেষ হতে না হতে অহনা সেখান থেকে এক প্রকার জোর করে উঠে চলে গেল, কারণ সে আর সেখানে বসে থাকতে পারছে না। অনেক কষ্টে সেখানে কান্না আটকে বসেছিল। ভাতের দানা যেন তার গলা দিয়ে নামছিল না, বারবার যেন গলায় আটকে যাচ্ছিল। এরপর ইউনিভার্সিটিতে আরিয়ান ঈশাকে নিয়ে ঘুরেছে, অনেক দুষ্টামি করেছে, হাসি ঠাট্টা করেছে এবং দূর থেকে একজন সেগুলো লক্ষ্য করেছে আর নীরবে চোখে পানি ফেলেছে। আরিয়ান সারাদিন একবারও অহনার সামনে আসেনি। সারাদিন ঈশাকে নিয়েছিল। দুপুরে ইউনিভার্সিটি থেকে সকলে তাড়াতাড়ি চলে আসে এবং তারা এসে দেখে আইমান, আরিয়া এবং অহনার বাবা মা আরিয়ানদের বাড়িতে এসেছে। অহনা তার বাবা মা এবং ভাইয়ের সাথে অনেক আবেগঘন কিছু মুহূর্ত পার করে। সে পুকুরে চলে যায় এবং সবাইকে বিদায় জানিয়ে এই পুরোটা সময় সকলেই নিজেদের মতো নিজেরাই সময় পার করলেও একজন প্রথম থেকেই অহনাকে লক্ষ্য করে বেশ অবাক হয়। অহনা এমন চুপচাপ এবং মনমরা বা শান্ত থাকার মেয়ে নয়, তাহলে এমন করছে কেন? তার কি কিছু হয়েছে? তাই অহনা সকলের আড়ালে নিজের ঘরে চলে যেতে চাইলে তার পিছু পিছু আরিয়াও সকলের থেকে বিদায় নিয়ে তার পিছু পিছু ঘরে যায়। আসতে পারি? আরে ভাবি, অনুমতি নিতে হবে না, চলে আসো। তুমি তো আগে কখনো আমার ঘরে আসার জন্য অনুমতি নাও নাই, তাহলে এখন কেন নিচ্ছ? আরে আগে তো নন্দিনী একলাই থাকতো, এখন তো আর সেই সময় নেই। এখন তো ভাইয়ের বউ যেহেতু থাকবে, সে তো ভাইয়ের ঘরে আসার জন্য নক করে আসাটাই বুদ্ধিমানের কাজ। তাই বুঝি ননদকে পর করে ভাইয়াকে আপন করে নিলে ভাবি? আচ্ছা ঠিক আছে, সরি বাবা, ভুল হয়েছে। আচ্ছা তুমি এখন বলো তো তোমার কি হয়েছে? আমার আবার কি হবে? কিচ্ছু না। দেখো অহনা, তুমি অন্যজনকে বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানাতে পারবে না। বলো কি হয়েছে? এতদিনের এই চাপা অনুভূতিগুলো আর লুকিয়ে রাখতে পারলো না অহনা। আরিয়াকে জড়িয়ে ধরল এবং বলতে শুরু করলো, আমার আর ভালো লাগছে না ভাবি। 1 মাস হতে চললো তোমার ভাই আমার সঙ্গে ঠিকমতো কথা বলে না। আমি বলতে চাইলে সে সুযোগ দেয় না।
সে তো ঘরেই আসে না। আপনার ঘরে না আমার কোনো খোঁজ নিয়েছে। তুমি নিজেও তো এটাই চাইতে। চাইতাম বলে কি চাওয়ার কোনো পরিবর্তন হতে নেই ভাবি? তবে কি ভালোবাসো আমার ভাইটিকে? জানি না কবে কখন কিভাবে হয়েছে, তবে এই সর্বনাশটা হয়েছে। আমি আসক্ত হয়েছি তোমার ভাইকে। সত্যি বলছি ভাবি, আমি তাহলে পুরো শেষ হয়ে যাচ্ছি। এই তাহবানার দিকে বাঁচার জন্য হলে তোমার ভাইকে আমার লাগবে। আমি কি কথা বলবো ভাইয়ের সাথে? ভীষণ করে লাগবে। না ভাবি, আমাকে কিছু একটা করতে হবে। আমাকে আমার অধিকারটা বুঝে নিতে হবে। অহনা আর আরিয়া বেশ কিছুক্ষণ একইভাবে বসে গল্প করছিল। অহনা আরিয়াকে জড়িয়ে ধরে বসেছিল এবং আরিয়া অহনার মাথায় যত্ন সহকারে হাত বুলিয়ে দিচ্ছিল। রাতে খাবার টেবিলে বসে সকলে খাচ্ছিল এবং নিজেদের মধ্যে টুকটাক কথা বলছিল। কিন্তু অন্যদিকে আরিয়ান এবং ঈশা একজন আরেকজনের খাবার প্লেটে খুব যত্ন করে খাবার তুলে দিচ্ছে, যেটা আরেকজনের সহ্য হয়নি। তাই সে খাবার থেকে উঠে যায়। হুট করে অহনা উঠে পড়তে সকলে তার দিকে তাকায় এবং জিজ্ঞেস করে সে উঠে গেছে কেন, কিন্তু সে তাদেরকে এই বাহানা দিয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু পুরো বিষয়টা আরিয়া ঠিকই বুঝতে পারে এবং মনে মনে হাসে আর বলে, এই দুই পাগল ভাঙবে তবুও মচকাবে না। রাতে খাবার শেষে আইমান, আরিয়ান, ঈশা এবং অহনা সাদে বসে আড্ডা দিচ্ছিল। আইমনও আরিয়া এবং অহনার বাবা মা আজকে আরিয়ানদের বাড়িতে থাকবে। আগামীকাল সকালে তারা ফিরবে, সেজন্য রাতে তারা ছাদে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় হুট করে ঈশা আরিয়ানের এক হাতে বাহু ধরে তার কাঁধে মাথা রাখে। আর এটা অহনা দেখে সহ্য করতে না পেরে সেখান থেকে দৌড়ে নিজের ঘরে চলে আসে। অহনা সেখান থেকে চলে যেতেই আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, ভাই এবার কি বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আরিয়ার কথা শুনে আইমনও, আরিয়ান এবং ঈশা তিনজনেই বুঝতে পারে এবার বিষয়টা সত্যি সত্যি বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। এরপর আরিয়ান নিজেও সবার থেকে বিদায় নিয়ে চলে আসে। আরিয়ান সবার থেকে বিদায় নিয়ে নিজে সবার আগে রান্নাঘরে আসে এবং সেখান থেকে একটা প্লেটে খাবার নিয়ে নিজের রুমের দিকে যেতে থাকে। আরিয়ান এসে দেখে পুরো রুম অন্ধকার করা, তাই সে খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে ঘরে লাইট অন করে। হঠাৎ করে ঘরে লাইট জ্বলে ওঠে। অহনা বালিশের থেকে মুখ তুলে দ্রুত চোখের পানি মুছে ফেলে, কিন্তু অহনা দ্রুত মুছতে চাইলেও আরিয়ান ঠিকই সেটা দেখে ফেলে। এরপর আরিয়ান ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে বিছানার কাছে গিয়ে অহনার সামনে বসে। কি হয়েছে আপু, আপনি কান্না করছেন কেন? আগে তো মনে আগুন, তারপর হুট করে আরিয়ানের মুখে আপুর সম্বোধন শুনে অহনা চট করে উঠে আরিয়ানের গলা চেপে ধরে টান দিয়ে একদম নিজের মুখের কাছে নিয়ে এসে রাগে গজগজ করে বলে ওঠে, এই ছেলে, এই তোর আপু কে? হ্যাঁ কেন আপু? আপনি তো বলেছেন আপনি আমার সিনিয়র বড় আপু, আপনাকে সম্মান দিতে, তাই তো আমি আপনাকে সম্মান দিচ্ছি। কিন্তু এটাতেও সমস্যা? আমি ফোন তো করেছি, বলুন তো যা করি তাতেই আপনার সমস্যা? আর একবার যদি তোর এই গলা দিয়ে আপু ডাক বেরিয়েছে তো এখানেই মেরে পুঁতে রেখে দেবো বলে দিলাম। আরে আরে আপু, করছেনটা কি? ব্যথা পাচ্ছি তো। আর এতদিন তুই যে আমাকে এত ব্যথা দিয়েছিস তার বেলায় ব্যথা? এত যে নিজেকে আড়াল করে রেখেছিস আমার থেকে, ওই ঈশানা ভিসার সাথে সারাদিন ঘেঁষাঘেঁষি করে বেরিয়েছিস, আমাকে উপেক্ষা করেছিস। তুই জানিস আমার কত কষ্ট হয়েছে? কেন কষ্ট হয়েছে কেন? আপনি না নিজেই চাইতেন আমি যেন আপনার থেকে দূরে দূরে থাকি? তাহলে জানি না কেন, তবে কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আর জানতে হবে না আপনাকে। বসুন। দিন দিন তো খাওয়া দাওয়া ছেড়ে সন্ন্যাসটি উদযাপন শুরু করেছে। কয়দিন পর তো আপনার বাবা মা আমাদের দিকে আঙুল তুলে বলবে আমরা তাদের মেয়েকে যত্নে রাখতে পারিনি, খাওয়াতে পারিনি, যার জন্য তার মেয়ে শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে। খাবো না। কেন? খিদে নেই, খাবো না। খিদে নেই মানে? আপনি যে গত 2 দিন ধরে কিছু খাচ্ছেন না, এটা কিন্তু আমি ঠিকই লক্ষ্য করেছি। দেখি, হা করুন, আমি খাইয়ে দিচ্ছি। আরিয়ান যখন পরম যত্নে অহনার মুখে খাবার তুলে দিয়েছিল তখন আর অহনা না করতে পারেনি, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয়। অহনার খাওয়া শেষে আরিয়ান যখন অহনার মুখ মুছিয়ে পানি খাইয়ে প্লেট নিয়ে চলে যাচ্ছিল, এমন সময় হঠাৎ করে অহনা আরিয়ানের হাত ধরে বলে, কোথায় যাচ্ছ তুমি? প্লেটগুলো রাখতে হবে তো, এগুলো রেখে আসতে যাচ্ছে। না, যেতে হবে না, আমি সকালে রেখে দিব। রেখে দাও ওখানে। কি আজব, এমন বাচ্চাদের মতো করছো কেন তুমি?
আরিয়ানের কথা শুনে আবারও অহনা রেগে যায় এবং আরিয়ানের শার্টের কলার ধরে হ্যাঁচকা টান দিতেই আরিয়ান তাল সামলাতে না পেরে ব্যালেন্স হারিয়ে অহনার উপর পড়ে যায়। সাথে সাথে আরিয়ান উঠে দাঁড়িয়ে বলে, সরি সত্যি বলছি, আজকে আমি ইচ্ছে করে কিছু বলিনি বা করিনি। আসলে তুমি হুট করে টান দিয়েছো তাই। আরিয়ানের কথা শেষ হতে না হতে অহনা আবারও টান দিয়ে আরিয়ানকে নিয়ে খাটের উপর ফেলে দেয়। এবার সে নিজেই আরিয়ানের বুকের উপর চড়ে বসে এবং আরিয়ানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আরিয়ানের ঠোঁট আঁকড়ে ধরে নিজের ঠোঁট দিয়ে। মিনিট কয়েক পর ছেড়ে দিলে দুজনেই কাঁপতে থাকে। প্রথম দিকে আরিয়ান আশঙ্কিক আক্রমণে ভ্যাপা খেলেও পরবর্তীতে আর কিছু বলতে পারেনি। আরিয়ান এবং অহনা দুজনেই পাশাপাশি শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল। এমন সময় অহনা হুট করে আরিয়ানের গলা জড়িয়ে ধরে আরিয়ানের গলায় নিজে মুখ ডুবিয়ে দেয়। অহনার এমন উদ্ভট ব্যবহারে আরিয়ান এখনও ঘোরের মধ্যে আছে, তাই সে কি করবে ঠিক বুঝতে পারছে না। এমন সময় সে তার ঘাড়ে তল কিছু পদার্থ অনুভব করে এবং সে প্রথম দিকে না বুঝলেও পরবর্তীতে ঠিক বুঝতে পারে যে অহনা তার ঘাড়ে মুখ লুকিয়ে কান্না করছে। হুট করে অহনাকে এমন কান্না করতে দেখে সাথে সাথে আরিয়ান অহনাকে তুলে বসায়। এরপর অহনার চোখ মুছে দিয়ে নরম সুরে বলে, এই পাগলি মেয়ে, তুমি কান্না করতেছো কিসের জন্য? তুমি জিতে গেছো আরিয়ান, আমি হেরে গেছি। কখন হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে জানি না, তবে আবার এই সর্বনাশটা হয়ে গেছে। ভালোবাসি, আবার খুব বেশি ভালোবাসি। আমাকে বেঁচে থাকার জন্য হলে তোমার প্রয়োজন। আমি প্রতিনিয়ত তোমার প্রেমে অনেক দমন হচ্ছি। বলতে বলতে অহনা আবারও আরিয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরিয়ান পরম যত্নে আলতো করে অহনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, ভালোবাসায় কখনো হার জিত নেই অহনা। আমি আগেও তোমাকে ভালোবাসতাম, এখনও ভালোবাসি, আর আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। মাঝখানে কিছু সময় আমি তোমাকে সময় দিয়েছি নিজেকে বোঝার জন্য, নিজেকে জানার জন্য। এর মানে এই নয় যে আমি তোমাকে ভুলে গিয়েছি। তাহলে এতদিন ধরে আমাকে এত কষ্ট দিলেন কেন? আরে এগুলো তো তোমার ভাই ভাবির প্ল্যান। তুমি আমাকে ভালোবাসো কিনা তা জানার জন্য ঈশাকে ডেকে এনেছে। তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে ওদের সাথে মিলে আমাকে কষ্ট দিলে কেন? সাময়িক কষ্ট না দিলে যে আপনি এই অপার্থিব সুখ দিতেন না আমায়। সরি আমার পিচ্চি বর, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এমনটা হবে না, আর কখনো তোমাকে কষ্ট দিব না। প্লিজ লক্ষ্মীটি, এবারের মতো মাফ করে দাও। আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি অহনা, তাই আমার কাছে আর মাফ চাইতে হবে না। এভাবেই বেশ কিছুক্ষণ অহনা আরিয়ানকে জড়িয়ে ধরে বসেছিল এবং আরিয়ানও পরম যত্নে অহনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এমন সময় হঠাৎ অহনা মাথা তুলে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান যখন অহনার দিকে তাকায় তখন দেখে অহনা কেমন ঘোর লাগানো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অহনার দৃষ্টি এখন স্বাভাবিক নয়, এটা আরিয়ান নিজেও বুঝতে পেরেছে, কিন্তু তারপরও সে অহনাকে বাজিয়ে দেখার জন্য প্রশ্ন করে, কি ব্যাপার ম্যাডাম, এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছেন কেন? কখনো কি কোনো সুন্দর ছেলে দেখেননি নাকি? আমার জিনিস আমি খাবো নাকি? অহনা রহস্যময় একটা হাসি দিয়ে আরিয়ানের গালে কিস করতেই আরিয়ান আবেশের চোখ বন্ধ করে নেয়। এরপর আরিয়ানের নাকের ডগায় পরবর্তীতে ঠোঁটে লিপ কিস করতে প্রথমে স্তব্ধ থাকলেও পরবর্তীতে আরিয়ান নিজেও অহনার মাথার চুল মুঠি করে আঁকড়ে ধরে অহনা ডাকে সাড়া দিয়ে আস্তে আস্তে দুজনে আরও গভীর থেকে গভীরতর বন্ধনে অপার্থিব সুখ সন্ধানে পাড়ি জমান।